দোস্ত, আমাকে একটা মেয়ে খুব অপমান করেছে আর আমাকে মারার জন্য হাত পর্যন্ত উঠিয়েছে। কে সে? আমার দোস্তের গায়ে হাত উঠাতে যায়? তোকে অপমান মানে আমাকে অপমান? কে সে? দোস্ত, মেয়েটার নাম মিম। সে আমাকে অপমান করেছে। আর দোস্ত, মেয়েটি সিনিয়র। চল তো গিয়ে দেখি কে সেই সিনিয়র ডিম যে আমার বন্ধুকে মারে। আচ্ছা চল। রাফি আমাকে কয়েকটা মেয়ের দিকে নিয়ে গেল। রাফি আমার বেস্ট ফ্রেন্ড, আর ওরে অপমান মানে আমাকে অপমান। দোস্ত, আমি আর যাব না। তুই গিয়ে মিমকে জিজ্ঞেস কর, সে আমাকে অপমান করেছে। বেটা ভয় পেয়েছে। আমি সেখানে গেলাম। এই, আপনাদের মধ্যে মিমকে যে আমার বন্ধুকে অপমান করেছে? তার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল। আমি মিম। কেন, কি হয়েছে? মেয়েটাকে দেখতে ঝাক্কাস, কিন্তু কথায় কোনো স্বাদগন্ধ নেই। আপনি আমার বন্ধুকে অপমান করেছেন কেন? আপনার বন্ধু আমার বান্ধবীকে দেখে সিটি দেবে আর আমার বান্ধবীকে বিরক্ত করবে, তা আমি ওরে ছেড়ে দেব? আর সিনিয়রদের সাথে বেয়াদবি? আইসে কোন সিনিয়র ডিম? এই, আপনাকে কিছু বলেছে? আপনারা তো গায়ে পড়ছে কেন? মুখ সামলে কথা বলুন। আমার একটা নাম আছে, মিম, ভুলে যাবেন না। আর আমি আপনার সিনিয়র, আর ও আমার বান্ধবী। এত সিনিয়র সিনিয়র করতেছেন কেন? যেমন আপনার বান্ধবী তেমনই এ আমার বন্ধু। আপনি এখনই আমার বন্ধুকে সরি বলবেন। সরি? তাও আবার আপনার বন্ধুকে? বলবো না। তুই কি করবি রে? তুই আমাকে তুই করে বলছিস? তোর এত বড় সাহস? আমার সামনে থেকে যা, তা না হলে তোর বন্ধুকে তো থাপ্পড় মেরেছি, কিন্তু এটা কিন্তু তুই পাবি। তুই আমাকে মারের ভয় দেখাস? তুই চিনোস আমাকে? চিনতে চাই না। তোদের মতো লুচ্চা বখাটে ছেলেদের চিনে আমার কোনো কাজ নেই। যা, ভাগ এখান থেকে। তুই যদি একটা ছেলে হয়ে এই কথা বলতিস তাহলে এতক্ষণ ধরে আমি আত্মরা করে দিতাম। কিন্তু তোর কপাল ভালো, তুই মেয়ে, আর আমি মেয়েদের সাথে ভদ্র আচরণ করি। তোদের মতো বখাটেরা আবার ভদ্র? এই মেয়ের কথা শুনে আমার গায়ে জ্বালা ধরে গেল। কি শয়তান মেয়ে রে বাবা! ওর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে বুঝিয়ে দিতাম যে আরফান কি জিনিস। ভদ্রে থাকে বলে কিছুই বলছি না, কিন্তু এই মেয়ে জানা তাই বলছে। এর ব্যবস্থা আমি নেব। এই, তোরা চল। এমন বেয়াদব ছেলেদের সাথে সাবধানে থাকিস। আমি আর কিছু বললাম না। আমি তো এই অপমান সহ্য করব না। আমি ওরা যদি সবার সামনে হেনস্থা করতে না পারি তাহলে আমার ভাত হজম হবে না। কি করা যায়, কি করা যায়? আইডিয়া। আমি ফোন দিলাম একজন অকুতভয় বীর শাওনকে। শাওন মেয়েদের সাথে বেয়াদবি বেশি করে। এই শাওন, একটা কাজ করে দিতে পারবি? কি কাজ আরফান ভাই? একটা মেয়ের গায়ে কালো রং ঢেলে দিতে হবে। পারলে রাতে তোকে বিরিয়ানি খাওয়াবো। তাহলে নিশ্চয়ই পারবো। কোন মেয়ে বলো? কলেজ ছুটির সময় তৈরি থাকিস, আমি ইশারাতে দেখিয়ে দেব। আচ্ছা ভাই। আমরা ক্লাস শেষ করলাম। আমি আগে বাইরে আসলাম। এসে দেখি শাওন সব কিছু রেডি করে দাঁড়িয়ে আছে। আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি। সিনিয়র ডিম আসতেই, না মানে মিম আসতেই, আমি শাওনকে ইশারা করে দেখিয়ে দিলাম যে এই হলো সেই অভদ্র ডিম, সূক্ষ্ম মিম। আমি আর রাফি বাসায় যেতে লাগলাম। শাওন চায়ের দোকানের সামনে থেকে এসে একদম ভদ্রভাবে সবার সামনে মিমের মাথায় কালো রং ঢেলে দিয়ে দৌড়ে চলে গেল। সাথে সাথে একটা চলতি বাসে উঠে পড়লো। কিন্তু মিমের গায়ে কালো রং দেওয়ায় মিমকে খুব বেশি লাগছে। পরিষ্কার দোদে আলতা গায়ের উপর যদি কালো রং দেওয়া হয় তাহলে কতটা বেশি লাগবে সেটা তো জানেনি। না দেখলে বোঝা যায় না। আমি তো হেসেই খুন হয়ে যাচ্ছি। পাবলিক প্লেসে একদম ভরা রাস্তায় গায়ে কালো রং। মিম লজ্জায় মাথা নিচু করে আছে। আমি খুব উচ্চ হাসিতে ফেটে পড়লাম। মিম খেয়াল করলো যে আমি খুব হাসি, একেবারে উচ্চ হাসি। আমি আস্তে করে মিমের পাশে গেলাম। কি মিস সিনিয়র ডিম, আমি কি এই কালো ভূতের সাথে একটা সেলফি নিতে পারি? আসলে আমি এমন আজব পানি আগে দেখিনি। যদি বিলুপ্ত হয় তাহলে স্মৃতি থেকে যাবে। এটা বলায় মিম প্রচণ্ড রেগে গেল। আরে ছি 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 ছি, কি বাজে বিশ্রী গন্ধ রে বাবা! দেখ, বেশি কথা বলবি না। যেই কাজটা করেছে না, তাকে ধরতে পারলে আমি তাকে খুব করে দেব। মিম তাড়াতাড়ি একটা অটোতে উঠে গেল। শাহন, তুই যে কামটা করেছিস একদম ঝাক্কাস। ঝাক্কাস মেয়ের গায়ে ঝাক্কাস রং, ঝাক্কাস ঝাক্কাস, পুরাই আক্কাসালি করে দিছিস। আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আমার শত্রু, মানে আমার ছোট বোন। আম্মু, তোমার গুণধর পুত্র রাজ্য জয় করে আসছে, বরণ ডালা নিয়ে আসো। এই ডাইনি, তুই আমার সাথে কথা বলছিস কেন? সকালে যে বললি তোর সাথে কথা বলবো না। তুই কোন হরিদাস পাল রে যে তোর সাথে কথা বলতে হবে? যা, বললাম না কথা। যাক কলা, বললাম কি আর শুনলই বাকি। সর, তোর মতো কালির ডিম্বার সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। দিয়া প্রচণ্ড রেগে আমার মাথায় সমস্ত চুল এলোমেলো করে
কয়েকটা কিলঘুষি দিয়ে। আমি কালির ডিব্বা, তাই না? তোর বউ হবে পুরাই আর কাতরা সুন্দরী, তখন দেখবো। সে পাগলি বোন আমার খুব খেপে গেছে। আমার বোনটা কিন্তু কিউটের ডিব্বা। আম্মু, আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। আয়, দেওয়া আছে। আমি খেয়ে দিয়ে রুমে শুয়ে আছি আর ভাবছি কলেজের সিনিয়র আপু। ধুর, আমি আপু বলছি কেন? সিনিয়র জন্য কি আপু বলতে হবে নাকি? মিমের কথা কি অবস্থায় না পড়েছিল, কত বড় সাহস আমাকে মারবে বলে হুমকি দিচ্ছে। দেখ কেমন লাগে। যখন কালি দিয়েছিল তখন চাঁদমুখটা দেখার মতো ছিল। এইসব কথাই ভাবছি আর মুচকি মুচকি হাসছে। কিরে, তোর কি ভূতে পেলো? হাসছিস কেন? যা এখান থেকে যা, যত সব ফালতু ময়লা আবর্জনা। থাকিস কোথায়? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি ময়লা আবর্জনা? আজকে তোর অবস্থা খারাপ। দিয়ে আমার রুমে সব কিছু তছনছ করতে শুরু করে দিল। আমার রুমে সব কিছু ফেলে দিতে লাগলো। এটা কি করছিস? আরমান, আজ তো আমি তোকে মেরেই ফেলবো। প্লিজ লক্ষ্মী বোন আমার, এগুলো নষ্ট করিস না। আমি ময়লা আবর্জনা? মোটেও না, তুই তো আমার কিউট বোন। সত্যি তো? কি সত্যি? তাহলে এসব বললি কেন? আরে আমি তো তোর সাথে মজা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কিউট বোন আমার, তুই এবার রুমটা আগের মতো করে গুছিয়ে দে প্লিজ। না, আমি গুছিয়ে দিলে আমাকে কি দিবি? চকলেট দেবো অনেকগুলো। সত্যি? অনেকগুলো দিবি? সাথে সাথে দিয়া কাজ শুরু করে দিল। পাগলটা চকলেট খুব পছন্দ করে, সেজন্য আমি সুযোগের সদ্ব্যবহার করছি। 5 মিনিট পরে, ভাইয়া হয়ে গেছে, চকলেট দে। বাব্বা একদম ঝাক্কাস করে গুছিয়ে দিয়েছে। চকলেট তো তোর রুমে রেখে আসে, গিয়ে নিয়ে নে। সে দিয়া সাথে সাথে দৌড়েও রুমে চলে গেল আর আমিও দরজা বন্ধ করে দিলাম। দরজার ওপাশ থেকে দিয়া বলে উঠল, ভাইয়া দরজা বন্ধ করলি কেন? যাতে দুর্গন্ধ না আসে। তার মানে আমার চকলেট? আমি দেবো তোকে চকলেট? আমায় কি পাগলা কুত্তায় কামড় দিছে? যাবাক দিয়ে তো আমার প্রচুর পরিমাণে বাংলা কিস্তি দিয়ে চলে গেল, আর সাথে ক্ষেত্র বোনাস পয়েন্ট। সে মেয়েদের বোকা বানানো এত সহজ। বিকালে আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে থেকে লক করে বাইরে গেলাম আটা দিতে। লক না করলে বেডরুম আর বেডরুম থাকবে না, পুরাই গোয়ালঘরে পরিণত হবে। আমি আড্ডা দিয়ে বাসে আসলাম। তাড়াতাড়ি না হলে দিয়া রাহুর মতো আমার মাথায় চেপে আমায় ধরবে। আস্তে আবার রুমে গিয়ে বসলাম। একটু পর দিয়া একদম সরাসরি আক্রমণ শুরু করে দিল। আমি বুঝে ওঠার আগেই আমাকে ফিনিশ করে দিল। আমাকে প্রচুর কিলঘুষি মেরেছে, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য দিয়াকে সরিয়ে দিয়ে গিয়ে আমার নখ লেগে দিয়ার হাতে সামান্য লেগেছে। দিয়া চলে গেল। আমি ভাবছি ওর আক্রমণ শেষ, কিন্তু আম্মু এসে, তুই কি মানুষ? আমার ছোট্ট মেয়েটিকে এভাবে মারছিস কেন? তোর মনে কি মায়া দয়া বলে কিছুই নেই? তুই আর যদি ওর নামে কথা বলিস তাহলে আমি কিন্তু খুন্তি পেটা করব। আম্মুর কথা শুনে আমি তো একদম আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমি নাকি দিয়াকে মেরেছি? দিয়া আমার পেছনে দাঁড়িয়ে মিট করে হাসছে। কি আর বলবো, জোর যার মূল্যক তার। আম্মু তো বকা দিয়ে চলে গেল। আমাকে দুর্গন্ধ বলছিলি না? দেখ আমার খেল। আচ্ছা তাই তো, ঠিক আছে। আমি আমার পকেট থেকে কিছু চকলেট বের করে দিয়াকে দেখে দেখে খেতে লাগলাম। দিয়া তো এবার বিড়াল হয়ে গেছে। তুমি আমার ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়া, আমার সোনা ভাইয়া। বলেই আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। যতই তেল দিস না কেন, চকলেটের কাগজ পর্যন্ত তোকে দেবো না। আমাকে বকিনি শুনিয়েছিস, যা আমার সামনে থেকে যা, একদম আসবি না। আমার রুম থেকে চলে যা। ভাইয়া তুই আমাকে না দিয়ে খেতে পারবি? তুই কে যে তোকে ছাড়া খেতে পারবো না? যা তো, খাওয়ার সময় বিরক্ত করিস না। দিয়া মন খারাপ করে রুমে চলে গেল, কিন্তু সাথে সাথে দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে, তুই খুব ফাজিল, আর আমায় এই সোনা ফাজিল ভাইকে খুব ভালোবাসি। দিয়া খুব দৌড়ে চলে গেল। আর যাবেই বা না কেন? আমি যে দিয়ার বেডের উপর অনেকগুলো চকলেট রেখে আসি। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে দিয়া আমাকে ডেকে দিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে যাওয়ার সময় আমি রাফির হাত থেকে আইসক্রিম নিয়ে দিলাম দৌড়। রাফি আমার কাছ থেকে আইসক্রিম নেওয়ার জন্য আমাকে তাড়া করলো। আমি রাফির দিক থেকে ফিরে দৌড়াতে গিয়ে কার সাথে যেন খুব জোরে ধাক্কা খেলাম। আমি সেই দেখে দেখে সিনিয়র আপু মানে মিমির সাথেই ধাক্কাটা খেলাম। জানি মিম ভাষণ দেবে, তাই ওর আগে আমি বলতে লাগলাম, এটা কি তোর পৈতৃক সম্পত্তি যে রাস্তার মাঝখানে দিয়ে আছিস? তোরা মেয়েরা নিজেদের কি ভাবিস যে আমরাই সব? তোর জন্য আমার গায়ে কি লাগছে রে বাবা? এই, আমার কথাগুলো সব তুই বলে দিলি? এটা কি তোর বাপের রাস্তা? না, আমার শ্বশুরের রাস্তা, আর তিনি যৌতুক হিসেবে আমায় পণ দিয়েছে। তোকে আমি দেখতে নিব।
একদিন বাসে আসিস বা তুই দাওয়াত করিস, আমি আসবো, তখন দেখি কেমন দেখতে পারিস। আমি আরও কিছু কথা বলে মিমকে তাড়িয়ে দিলাম। চুপচাপ থাকলে পেয়ে বসবে। মিম প্রচণ্ড রেগে গেছে। কলেজ শেষ করে বাসে যাচ্ছি, তখন কিছু বকাটে আমার পেছন পেছন আসছে। একটা ফাঁকা জায়গা পেয়ে আমাকে ধরলো। এই, তুই মিম আপুকে বিরক্ত করিস? কে মিমাপো আর তোরা কে? বুঝেছি, তোরা মিমাপোর দালাল। বিরক্ত করার মজা এখনই বুঝিয়ে দিচ্ছে। ওরা আমার ওপর আক্রমণ করলো, আমিও কম গেছে। এর আগে একটা গল্পে আমি গুন্ডা ছিলাম, সেজন্য ডিসুম ডুসুম মার দিলাম, কিন্তু সংখ্যায় বেশি থাকার কারণে পারলাম না। কোনো রকম নিজেকে সুরক্ষিত করে দৌড় দিলাম। মিম আমার পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছে। এর প্রতিশোধ যদি না নিই তাহলে শিষ্টাচারের মানহানি হবে। আমি বাসায় আসতে অবাক। এ কি, মারিয়া এখানে? মারিয়া হঠাৎ আমাদের বাসায়? মারিয়া, তুমি এখানে হঠাৎ কি মনে করে? এই তো, তোমাকে অনেকদিন দেখি না তাই আসলাম। আম্মু আসছে। এ হলো মারিয়া, এর সাথে আমার বিবাহ ঠিক করা আছে। ওহ আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। মারিয়া আমার হবু বউ। আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মারিয়া আমার রুমে বসে আছে। এই কি করছো? কত সুন্দর করে সাজানো তোমার রুম, খুব পছন্দ হয়েছে আমার। তাই? আচ্ছা, আমাদের বিয়ের পর এই রুমটা আমার হবে, মানে আমাদের হবে, তাই না? সেটা বিয়ের পর, এখন এটা আমার রুম। ও, তুমি সবসময় মজা করো। বিয়ের পর এমন মজা করলে তোমাকে সারা বেলা পিটিয়ে সোজা করে নেব, একদম আমার মনের মতো। যদিও তুমি আমার মনের মতো। তারপর লেখাপড়া কেমন চলছে? আচ্ছা, আমি আপনার রুমে আসছি দুইটা মনের কথা বলতে। আর আপনি স্কুল কেমন চলছে, কলেজ কেমন চলছে, লেখাপড়া কেমন হচ্ছে, এগুলা কেন? আচ্ছা বলো, তোমার মনে কি কথা আছে, আজ সব শুনবো। আমি খুব পছন্দ করি আপনাকে। আমার ইচ্ছে আমি বিয়ের পর আপনার সাথে খুব দুষ্টুমি করব আর খুব ভালোবাসবো। প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসতে হবে। দেখো মারিয়া, আগে থেকে স্বপ্ন দেখা উচিত নয়। আরে, আপনার সাথে তো আমার বিয়ে হবে, তাই এতে স্বপ্ন দেখলে কি? বাংলায় একটা প্রবাদ শুনেছিলাম আমার দাদুর কাছে, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই বিধাতা নিয়ে। হুম, আমি তো আপনার এই কথারই প্রেমে পড়ে গেছি। কত সুন্দর করে কথা বলেন আপনি। আমি রুমে শুয়ে আছি আর মারিয়া বসে বসে এইসব কথা বলছে। একটু পর দিয়ে আসে। ভাইয়া, তোকে আম্মু ডাকে, আর মারিয়া আপু আপনাকেও। আচ্ছা চলো। যাক বাবা, বাঁচলাম। আমরা উঠে গেলাম। আম্মু দুপুরে খেতে রাখছে, আমরা গিয়ে খেয়ে নিলাম। আমি খেয়ে দিয়ে রুমে শুয়ে হালকা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে আসলাম, কিন্তু সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? সবাই কেমন কেমন করে তাকাচ্ছে। মারিয়া আমায় দেখে তো হেসে গড়াগড়ি খাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার, সবাই আমাকে দেখে এইভাবে হাসছে কেন? আপনার চাঁদ মুখখানা একটু আয়নায় দর্শন করে আসুন। আমি গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। দিয়া, আজ আমি তোকে ছাড়বো না। আমার সমস্ত মুখে দিয়া কালিয়ার রং দিয়ে পুরা জোকার বানিয়ে দিয়েছে। আমি মুখ ধুয়ে সোজা দিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি দিয়া বসে বসে সিরিয়াল দেখছে। আমি গিয়ে দিয়ার কান দুইটা টেনে ধরলাম। এই বদের হাড্ডি, তুই আমার মুখে রং দিলি কেন? ওই পোশাকের ডেটা, তোর ওই ছুঁচো মুখ, আমি কি জন্য রং দিতে যাবো রে? তোকে আমি... তুই আমার রুমে এসে আমাকে হুমকি দিচ্ছিস? বলে দিয়া আমার সাথে মারপিট করতে লাগলো। দিয়া আমাকে নাক কান ধরে টানছে আর কিলঘুষি মারছে, কিন্তু আচমকা মারে এসে দিয়াকে বকছে। এই দিয়া, উনি তোমার বড় ভাই, তার সাথে মারপিট করছো, তার গায়ে হাত তুলছো, এত বিয়াদব। ভাইকে সরি বলো। সরি। দিয়া মন খারাপ করে চলে গেল ওর নিজের রুম থেকে। আমার খুব রাগ হচ্ছে মারের ওপর। তুমি কে? আমার বোনকে বকলে কেন? ও তো আপনার সাথে ঝামেলা করছিল, তাই ওকে সরিয়ে দিলাম। মারের মুখ থেকে কথাটা শুনে আমার রাগে গা জ্বলে উঠলো। আমার কলেজের চোখটা বোনকে বকছে। আম্মু আম্মু বকলে আমি আম্মুর উপরই রাগ করি। আমার বাসায় থাকতে হলে আমার বোনের নামে কথা বললে চলবে না। যদি আমার বোনটা তোমাকে একটা থাপ্পড় মারে তাহলে দুইটা থাপ্পড় আমাকে মারবে। তবুও যেন আমার বোনকে কিছু না বলো, এটা বলে দিলাম। সরি, এত ভালোবাসো বোনকে? নিজের থেকে 1000 গুণ বেশি। আর আমাকে? আমি কোনো কথা না বলে সোজা দিয়ার কাছে গেলাম। গিয়ে দেখি দিয়া আমার রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে, ওই বদের হাড্ডি, আমার মুখে রং দিলি আবার এখন আমার রুমে আসিস? আমি তোর রুমে গিয়েছিলাম, তাই কি বলেছিলি? সরি, আমি চলে যাচ্ছি। একে দিয়া চোখে পানি, ও চোখে পানি আমার কাছে একটা অভিশাপ। আমার বোনটা কাছে। হে, তুই কাছিস কেন? কি হয়েছে বল আমাকে। আমি যে তোর সাথে মারামারি গন্ডগোল করি, এটা কি বেয়াদবি?
এই পাগল, দেখ তুই আমার বোন, তুই তো আমার সাথেই গন্ডগোল করবি। কে কি বললো তা নিয়ে মাথা ব্যথা করবি না, তোর মন যেটা চাইবে সেটাই করবি। ভাইয়া তোর বিয়ে হলে আর তোরে তো বিরক্ত করা যাবে না। চুপ, বেশি কথা বলবি না, বুড়ো বয়সে আমি তোর সাথেই ঝগড়া করব। ভাইয়া মারিয়া আপু। সন্ধিয়া, তুই আমার সাথে সবসময় ঝগড়া মারামারি করবি, ব্যাস, আর কোনো কথা নয়। আর মারিয়া, আমি দেখছি ওকে। তুই আমার জন্য একটু কফি নিয়ে আয়। দিয়া চলে গেল কফি বানাতে। আমি মারিয়াকে ডাকলাম, মারিয়া তুমি আমাকে ভালোবাসো? অনেক। যদি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও তাহলে দিয়াকে সরি বলো। তোর জন্য দিয়া কান্না করেছে, কষ্ট পেয়েছে আমার দিয়া। কিন্তু সরি বলবে আর দিয়ার সাথে ভাব করে নেবে, তা না হলে ভুলে যাবে আমাকে। আচ্ছা যাচ্ছি। দেখ মারিয়া, দিয়া কিন্তু আমাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে, আর ভাই বোনের ভালোবাসায় কোনো খাত থাকে না। তুমি দিয়ার সাথে মিশে দেখো, ও খুব ভালো বন্ধু হবে তোমার। আচ্ছা। দিয়া আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। দিয়া, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে প্লিজ কিছু মনে করো না, হবু ভাবি মনে করে প্লিজ ভুলে যাও। আরে কি বলছেন আপু এসব? আমি কিছু মনে করিনি, আর আমি তো একটু বেশি করে ফেলি ভাইয়ার সাথে। তারপর তারা নিজেদের মধ্যে ভাব করে নিল। রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ভাবছি ওই ডিমটার থুকো সিনিয়র আপুর কথা, ওরা একটা উচিত শিক্ষা দিতে হবে। আমার পেছনে বকাটে লাগিয়ে দেয়। কালকে কলেজে যাই, তারপর ব্যবস্থা নিব। ওই মেয়ে আরফানকে চেনে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে গেলাম। গিয়ে খুঁজতেছি মিমকে। একটু পর মিম আসলো, সাদা একটা ড্রেস পরে। বাবা, একদম পরীর মতো লাগছে। আমি ওর দিকে এগিয়ে গেলাম। সরি বল। কে তুই যে তোকে সরি বলতে হবে? আর ভুলে যাস না আমি তোর সিনিয়র। আইসে রে আমার সিনিয়র আপু, অত কথা বলার সময় নাই। আগে আমাকে সরি বলবি। কালকে আমাকে মারবার জন্য বকাটিতে লেলিয়ে দিয়েছিস কেন? তোকে তো মেরে হাত পা ভেঙে দেবো। তুই আমার গায়ে কালো রং দিয়ে দিয়েছিস। শাওনের কথা জানলো কিভাবে? শোন, তোর 14 গোষ্ঠী আমার কিচ্ছু করতে পারবে না। সরি বল। তোর মা কি এই শিক্ষা দিয়েছে যে লোকদের মারার জন্য গুন্ডা লাগিয়ে দিতে হয়? আচমকা দেখে মিমের মুখটা মলিন হয়ে গেছে, কেমন একটা অন্যমনস্ক হয়ে গেছে। আমি বকে যাচ্ছি, তা ওর কানে যেন যাচ্ছেই না। মিম ওর নিজের মধ্যে নেই। আমি কোনো কথা না বলে ক্লাসে চলে গেলাম। কিন্তু ব্যাপার কি, যে মেয়েকে একটা কথা বলে হাজার কথা শুনিয়ে দিত, সে হঠাৎ কিছু বললো না কেন? হঠাৎ করে মুখ মলিন করে রাখলো কেন? যাকে আমি কেন এসব ভাবছি? ক্লাস করে টিফিনে বসে আছি একটা গাছতলায়। একটু পাশে দেখি মিমও তার সাঙ্গপাঙ্গ বসে আছে। তবে মিমের মন খারাপ। কি হয়েছে ওর? জিজ্ঞেস করব? না থাক, ও সিনিয়র, আর যে মেয়ে তাতে আমাকে কি না কি করে বসে বলা তো যায় না। হয়তো আমার হুমকিতে ভয় পেয়েছে। আমি ক্লাস করে বাসে যাচ্ছি, তখনও মিমের মন খারাপ। ধুর, কী যে হয়েছে। মিমের বান্ধবী সুমি আপু যাচ্ছে। আমি ওরেই জিজ্ঞেস করলাম, আপু আপনার বান্ধবীর মন খারাপ কেন? আপনার জন্যই মিমের মন খারাপ আজ। সারা ক্লাস মন খারাপ করেই কাটিয়ে দিছে, কারোর সাথে কথাই বলেনি। কেন, আমার ভেবে পড়েছে নাকি? আপনি আসলেই একটা খারাপ মানুষ। আপনি মানুষের মনে কষ্ট দিতে পারেন খুব। জানেন ও কত কষ্ট পাইছে? কতখানি? ওর আম্মু নেই, আম্মু মারা গেছে, আর আপনি ওর আম্মুর কথা তুলে বকা দিলেন। আমার তো সুমির কথা শুনে মাথা করছে। মিম সেজন্য এত কষ্ট পেয়েছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মিমকে ডাক দিলাম, কিন্তু মিম যেটা করলো তাতে আমি... কি রে, তুই কলেজে বিরক্ত করিস, আবার রাস্তায়ও? তোর কি লাজ লজ্জা একটু কম? না, আসলে আমি একটু... বুঝেছি, তোদের মতো ছেলেদের তো একটা জন্মগত রোগ। এবার আমাকে পটাতে চাইবি? মুখ সামলে কথা বলো। তোদের মতো ছেলেদের কাছ থেকে নিজেকে সামলাতে নিতে হবে। যা আমার সামনে থেকে। দেখো, আমি এখানে তোমার সাথে ঝগড়া করতে আসিনি। প্রেম করতে আসছিস? তোর মতো ছেলেরা মেয়েদের ভোগ করার জন্য কলেজে আসিস। কথাটা আমার সহ্য হলো না। আমি মিমকে 2টা থাপ্পড় দিলাম। সিনিয়র জন্য তাতে যা নয় তাই বলবে পাবলিক প্লেসে? হয়তো 2-1 দেখেছে, তবে এটা বর্তমান স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। থাপ্পড়টা একটু বেশি পরিমাণে হয়েছে। মিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। আমি তোর কাছে সরি বলতে এসেছি, দিলি তো মেজাজটা গরম করে নে। সব সময় ঝগড়া। মিম কিছু বলতে যাবে, তার আগে আমি রেসে উঠে বাসায় চলে আসলাম। আপনারা শুনতে পেলাম মিম কিছু বাজে কথা বলল, মানে থ্রেট দিল। আমি বাসায় আসলাম, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরদিন কলেজে গিয়ে তো একটু ভয়ে আছি। মিম যে পরিমাণে রাগে, তাতে আজকে আমার শেষ। ভয়ে ভয়ে বসে আছে, কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। মিম আসলো না তো।
ও তো ক্লাস মিস করে না, তাহলে কী জন্য আসো না ভেবেই পাচ্ছি না। যাক বাবা, বাঁচা গেল। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস এভাবে প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু মিম আর কলেজে আসেনি। আর আমি খোঁজও নিইনি কেন আসেনি। আমি যে জোরে থাপ্পড় দিয়েছিলাম, নিশ্চিত যেদিন দেখা পাবে সেদিনই মেরে শোধ করে নেবে। এখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, যা বেতন পাই আমার খুব ভালোভাবেই চলে যায়। এক কথায় আমি এখন প্রতিষ্ঠিত। আর 15 দিন পর আমার বিয়ে মারিয়ার সাথে। আমি কারোর সাথে কোনো প্রেম করিনি, কিন্তু মারিয়া আমার সাথে করেছে। একদিন বিকেলে আমি একটা দরকারি কাজ শেষ করে দিয়াটার জন্য কিছু মার্কেট করে বাসে আসি, কিন্তু রাস্তার পাশে কালো চশমা পরা একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে গেল। এ তো আর কেউ নয়, সিনিয়র আপু মিম। আজ প্রায় 1 বছর পর দেখছি রাস্তার ধারে একটা বেঞ্চে বসে আছে। দেখে জানি না কেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আমি কি একবার যাব, গিয়ে কথা বলবো মেয়ের সাথে? ও না থাক, ও যে মেয়ে, সেই থাপ্পড়ের প্রতিশোধ নিয়ে নেবে। আর এখন আমার একটা সম্মান আছে, কিন্তু এতদিন কোথায় ছিলি জানতে খুব ইচ্ছে হলো। আমি ভয়ে ভয়ে মিমের দিকে নিঃশব্দে এগিয়ে গেলাম। আমি মিমের পেছনে গিয়ে একটু কাশি দিলাম। কিছু বলতে যাব, তার আগে আমার কাশির শব্দ শুনে প্লিজ আমাকে একটু সাহায্য করবেন, খুব কৃতজ্ঞ থাকবো যদি আমাকে একটু এখানে পৌঁছে দিবেন। আমি খুব বিপদে পড়েছি। এটা তো একদম পাশের একটা ঠিকানা, কিন্তু ও যেতে পারছে না কেন? তাছাড়া ও আমার দিকে তাকাচ্ছে না কেন? কেন আপনি যেতে পারছেন না? কিভাবে যাব বলুন, আমি যে চোখে দেখতে পাই না, আমি অন্ধ। মিমের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি বেঞ্চে বসে পড়লাম। মিম এটা কী বলছে, আর এসব কীভাবে হলো? আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে। কি হলো, নিয়ে যাবেন একটু? আসলে যেতে পারছি না, আর আমার সাথে যে এসেছিল সে চলে গেছে, বলছে একটু পরে আসবে, কিন্তু আমার মাথা ব্যথা করছে, বাসায় যাব। প্লিজ আমাকে একটু পৌঁছে দিন। মিম আমার কি হয়? ওর কথা শুনে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে কেন? এত সুন্দর মেয়েটা কিভাবে এটা হয়ে গেল? আর কবে হলো এটা? আপনি কি চলে গেছেন? কোনো কথা বলছেন না যে? আমাকে একটু হেল্প করুন না প্লিজ। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি মিমের হাত ধরে একটা অটো ডেকে তাতে বসিয়ে দিলাম। আমি মিমের দিকে তাকিয়ে আছি। আহারে, মেয়েটার এই অবস্থা হলো কিভাবে? আচ্ছা, তোমার এই অবস্থা হলো কিভাবে? আর অবস্থা, আমার কপাল খারাপ। একদিন কলেজ থেকে বাসায় আসছিলাম, তখন পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে যায়। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান আসে তখন আমি হাসপাতালের বেডে, চোখ বাঁধা। আমি খুব চিৎকার করি, তখন আমার চোখ খুলে দেয়, কিন্তু সব কিছু একদম অন্ধকার। জানতে পারলাম আমার মাথায় ধাক্কা লাগার কারণে আমার চোদ্দটা নষ্ট হয়ে গেছে, আর সেই থেকে আমি আজ। মিমের চোখে পানি, কিন্তু আমার চোখে পানি ছলছল করছে। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। আমি মিমের দিকে তাকিয়ে আছি। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? আমরা কত দূর এসেছি? এই তো প্রায় চলে আসি। আচ্ছা, ডাক্তার কি বলেছে? তুমি সুস্থ হবে না? কি হবে বলুন সুস্থ হয়ে? অনেক টাকার প্রয়োজন আমার। আমার মতো একটা অনাথের পেছনে এত টাকা নষ্ট করার কোনো মানে হয় না। আল্লাহ যদি আমাকে তুলে নিত, তাহলে আমি আম্মুর কাছে যেতে পারতাম, ওই আকাশের তারা হয়ে আম্মুর সাথে থাকতাম, আর মানুষের কাছে বোঝা হয়ে থাকতাম না। মিমের কথাগুলো শুনে আমার চোখে পানি চলে আসে। মেয়েটা তো নিশ্চয়ই খুব কষ্টের মধ্যে দিন পার করছে। মেয়েটা কত চঞ্চল ছিল, আর তার জীবনটা একটা বছরে পাল্টে গেল। নামো, তোমার বাসায় চলে আসছি। আমি মিমের হাত ধরে ওর বাসার মধ্যে নিয়ে আসলাম। তখন একটা মহিলা বলে উঠল, ঘাটের মরা আবার ফিরে আসছে, মায়ের সাথে এ কেন যায় না? আমি নিশ্চিত এটা মিমের সৎ মা। আর ওনার কথা শুনে এটুকু বুঝেছি তিনি মিমের উপর অসন্তুষ্ট। আমি চাইলে জবাব দিতে পারতাম, কিন্তু কিছুই বললাম না। কারণ কি, আমি মিমকে উপরে নিয়ে গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দিলেই ছোট করা হবে। আসলে আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি একজন অন্ধ মানুষের সাহায্য করেছেন। মহিলাটা কে যে ওই কথা বলল? উনি আমার আম্মু। আমি যেটুকু বুঝলাম, মিম এখানে খুব কষ্টের মধ্যে দিন পার করছে। তোমার আব্বু কোথায়? আব্বু আর কিছুক্ষণ বাসায় আসবে, কিছুক্ষণ পরে অফিস থেকে। আমি মিমের সাথে কোনো কথা না বলে মিমদের বাসার সামনে এসে অপেক্ষা করতে লাগলাম মিমের আব্বুর জন্য। ভেতরে থাকতে পারতাম, কিন্তু মিমের সৎমায়ের জন্য আমি থাকলাম না। জানি না কি বলে বসবে। কিছুক্ষণ পর একটা লোক বাসার সামনে এসে দাঁড়ালো। ইনি হয়তো বা মিমের আব্বু। লোকটা জিজ্ঞেস করলেন, কর বাবা, তুমি কি চাই? আপনার মেয়ে কি মিম? হ্যাঁ বাবা, কেন, কি হয়েছে? আচ্ছা, আপনি আমাকে চেনেন? আমি আব্বুর নাম বললাম, ওনা ছেড়ে। সে
আমার ভালো একজন বন্ধু, কলেজ লাইফে একসাথে পড়েছি। সময়ের অভাবে আর কথা হয় না। আমি আপনার সাথে কিছু কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে চলো। আমি আঙ্কেলের সাথে ভেতরে গিয়ে বসলাম। আমি একটা কোম্পানিতে চাকরি করি, যা বেতন পাই আমার খুব সুন্দরভাবে পার হয়ে যায়। তা বাবা, তুমি এ কথা কেন বলছো? আচ্ছা, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? বলো, আমার সামর্থ্যে থাকলে রাখবো। মিমকে আমার সাথে বিয়ে দেবেন? আমার কথা শুনে আঙ্কেল অবাক হয়ে গেলেন। কি বলছো বাবা? তোমার মতো একটা ছেলের সাথে আমার এই অন্ধমের বিয়ে আমি কিভাবে দেব বলো? আমার নিজের কাছে তো মত দেয় না। প্লিজ আঙ্কেল, দেখুন আমি আপনার মেয়েকে খুব পছন্দ করেছি, আপনি প্লিজ রাজি হয়ে যান। না বাবা, আমার মেয়েকে কিভাবে তোমার কাছে তুলে দেব? সে তো অন্ধ, পারবে না সংসারে একটা কুটো কেটে দোকান করতে। রাখবে না কোনো কাজ করা, মিমকে আমি রাজরানী বানিয়ে রাখবো। বাবা, কিন্তু মিম তো রাজি হবে না। দেখুন আমি মিমকে রাজি করে নিচ্ছি। তবুও নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। আমার মেয়েটা তোমার ঘরে বোঝার মতো চাপিয়ে দেওয়া একটা অন্যায়। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, প্লিজ আপনি মিমকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। মিম রাজি হবে না। আমি রাজি করে নিচ্ছি। আমি আর কোনো কথা না বলে সোজা মিমের রুমে চলে গেলাম, কারণ এটা বাসা নয়, এটা মিমের কাছে দোচক, কুকুরের মতো পড়ে আছে মেয়েটা। আমি জানি না মিম রাজি হবে কি না। আমি গিয়ে দেখি মিম শুয়ে আছে বালিশে মুখ দিয়ে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। কান্না নয়, চোখ দিয়ে পানি পড়াটা যে কতটা কষ্টের সেটা তারাই বুঝবে যাদের এটা হয়েছে। মিম, কে? যে তোমাকে বাসায় দিয়ে আসছিল আমি সেই। ও, কি হয়েছে? আচ্ছা, এখানে থাকতে তোমার খুব কষ্ট হয় বলো? হুম, আমার খুব কষ্ট হয়। যাবে আমার সাথে, বিয়ে করবে আমায়? কি বলছেন আপনি? আমি অন্ধ, আমাকে কি স্বার্থে বিয়ে করবেন? ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, আমি ভালোবাসি তোমায়। আপনি কি পাগল হয়ে গেলেন? আমি একটা অন্ধ, কেন ভালোবাসবেন আমায়? আমি আপনার কোনো কাজ করে দিতে পারবো না। তোমার কোনো কাজ করা লাগবে না, শুধু এইটুকু করো, আমায় বিয়ে করো আর খুব ভালোবেসো আমায়। এটা হয় না। তুমি যে এভাবে পড়ে আছো কুকুরের মতো, তা সেটা হয় কিভাবে? তবুও আপনার কাছে কেন বোঝা হয়ে থাকবো? ভালোবাসলে তাকে কেউ বোঝা বলে না, অত শত কথা নয়। তুমি বিয়ে করবে ব্যাস, তোমার আব্বু রাজি আর তুমিও রাজি। আমি নিচে এসে আঙ্কেলকে ডাকলাম, আঙ্কেল বিয়ের ব্যবস্থা করুন, আমি মিমকে বিয়ে করব। মিমকে রাজি করে ফেলেছি। আচ্ছা, তোমার বাবা মার সাথে কথা বলি। তাদের সাথে কথা বলা লাগবে না, আমি আজ এক্ষুনি মিমকে বিয়ে করব। মিমের কাছে এটা নরক, আর আমার বাবাকে আমি বোঝাবো। যদিও আমার বিয়ের আর মাত্র 15 দিন বাকি, জানি না আম্মুর রিয়াকশন কি হবে। আমি একটা পরিচিত কাজে ডেকে মিমকে বিয়ে করে নিলাম। বাবা, আমার অন্ধ মেয়েকে দেখে রেখো, ওকে তোমার ভরসায় দিলাম। রাত 10টা বেজে গেছে, আমি মিমকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়িতে বসে আছি, মিম তো কান্না করে যাচ্ছে। ফোনটা বেজে উঠল, তাকে দেখে আম্মু ফোন দিয়েছে। কি রে, কোথায় তুই? এত রাত করছিস কেন? আসি। তাড়াতাড়ি আয়, মারিয়া তোর জন্য একটা কি গিফট এনেছে, তোকে দেবে বলে বসে আছে। তাড়াতাড়ি আয়। আমি জানি না বাসায় গেলে আম্মু মিমকে মেনে নেবে কিনা, তবে আমার মনে কু গাইছে। কেন জানি মনে হচ্ছে আম্মু মেনে নেবে না। আর মারিয়া বসে আছে আমার জন্য। আর মাত্র 15 দিন পর মারিয়া আমার বউ হতে যাবে। আম্মু মারিয়াকে খুব পছন্দ করে। এদিকে তো মিম কান্নাই করছে, খুব টেনশন হচ্ছে। জানি না আর একটু পর কি হতে চলেছে। হার্টবিট তো বেড়েই চলেছে। আমি ঘামছি। আমার বাসার সামনে পৌঁছে গেলাম। মিম বাসায় চলে এসেছি। আমি মিমকে ধরে নামিয়ে দিলাম। মিমকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কয়েক মুহূর্ত পর যে কি হবে আল্লাহ ভালো জানেন। কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। সবাই বসে আছে। আম্মু দরজা খুলে দিল। মিমকে দেখে আম্মু অবাক হয়ে গেল, তবুও শান্ত গলাতে জিজ্ঞেস করলেন, মেয়েটাকে? ওর নাম মিম, আমার স্ত্রী। কথাগুলো ভয়ে আর টেনশনেই বলতে পারছি না। কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। জানে না যে মিম অন্ধ। জানলে যে কি অবস্থা করবে আল্লাহ ভালো জানেন। আম্মু প্রচণ্ড ক্ষেপে গেলেন। আম্মু আমার কথা শুনে হাসলো। তুই মজা করছিস? বল মেয়েটাকে। আম্মু সত্যি বলছি, এই মেয়েটা আমার স্ত্রী। আজ আমি একে বিয়ে করেছি। এ দেখো বিয়ের কাবিননামা। আমি কাবিননামা আম্মুকে দেখালাম। আম্মু তো দেখে অবাক, জানি না কি বলবে। তুই আমার ছেলে হয়ে এই কাজটা করলি? আর 15 দিন পর তোর বিয়ে, আর তুই আজ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস? কেন করলি এটা? আম্মু ওর বাসায় না ওকে খুব কষ্ট দেয়। তাছাড়া মিম না চোখে দেখতে পায় না।
অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পায়, যার রিয়াকশন আছে চোখে, আরও অন্ধ হয়ে যায়। তুই বিয়ে করে আসলি, তাও এমন একটা অন্ধ মেয়েকে। এই মেয়ে তোর কি কাজে আসবে? এ পারবে না তোর একটা কাজ করে দিতে। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দাও। চুপ, আমাকে আম্মু ডাকবি না, আমার কোনো ছেলে নেই। আম্মু প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। বিয়েটা কোনো ছেলে মানুষ নয়, সারা জীবনের একটা বন্ধন। আম্মু প্লিজ, তুমি মিমকে মেনে নাও। তুই ওই মেয়েকে নিয়ে চলে যাবি আমার বাসা থেকে। মিম তো কান্না করে যাচ্ছে, আর মারিয়া সোজা রুমে চলে গিয়ে কান্না করছে। দিয়ার আব্বু কোনো কথা বলছে না। তুই যদি ওই মেয়েকে নিয়ে থাকতে চাস, তাহলে আমার বাসায় থাকতে পারবি না। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আরফান আমাদের একমাত্র ছেলে, ও চলে গেলে তুমি থাকতে পারবে? কেমন ছেলে? আমাদের মান সম্মান সব শেষ করে দিল, আর মাত্র 15 দিন পর ওর বিয়ে, আর আজ একটা অন্ধ মেয়েকে বিয়ে করে বাসায় তুলছে। তুলেই যখন ফেলেছে মেনে নাও, আর ঝামেলা বাঁধিয়ে কোনো লাভ নেই। কি জবাব দেবে মারিয়াকে? কোন মুখ নিয়ে যাবে মারিয়ার বাবা মার সামনে? বিয়ে তো হয়নি, আমি নিজে ওদের গিয়ে বুঝিয়ে বলবো। তুমি প্লিজ অশান্তি করো না। থাকুক গিয়ে, উপরে থাকবে আমার সামনে ও আর ওর ওই অন্ধ বউ, যেন আমার সামনে না আসে। আরফান, মিমকে তোর রুমে নিয়ে যা। আমি তাড়াতাড়ি মিমকে ধরে ওপরে নিয়ে আসলাম। আম্মুর সামনে থাকলে আরও রেগে যেত, আর রাখবেই বা না কেন। আর 15 দিন পর আমার বিয়ে, আর আজকে মিমকে বিয়ে করেছি। মেয়েটা কান্না করে যাচ্ছে। আমি মিমকে রুমে নিয়ে এসে, এখানে বসো মিম। কেন বিয়ে করলেন আমাকে? আমার মতো একটা অন্ধের জন্য আপনি আপনার পরিবারের কাছ থেকে দূরে চলে গেলেন। আপনার আম্মু খুব কষ্ট পাচ্ছে। আপনি আমাকে প্লিজ বাইরে কোথাও রেখে আসুন। চুপ, একদম কথা বলবে না। তুমি বাসায় ওই কষ্ট সহ্য করতে, আর আমার এটা দেখে সহ্য হয়নি। আমার জন্য কেন আপনি নিজের পরিবারের কাছে খারাপ হয়ে গেলেন? আপনার আম্মু খুব কষ্ট পেয়েছে। আম্মু একদিন ঠিকই মেনে নেবে, দেখবে সেদিন অনেক ভালোবাসবে তোমাকে। আমি মিমের সাথে কথা বলছি, তখন দিয়া আসলো। তুইও আমার মতো কিছু কথা শুনিয়ে যা। কিন্তু দিয়া কোনো কিছু না বলে আমাকে দৌড়ে জড়িয়ে ধরলো। ভাইয়া, আমি তো তোর কোনো কাজকে ভালো বলি না। তুই যতই ভালো কাজ করিস, আমি তার খুঁত ধরি, তোকে পস্তাই। কিন্তু আজকে কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। তুই যেটা করেছিস একদম ঠিক করেছিস। আমার এই মিম ভাবেই বেস্ট। দিয়া আমাকে ছেড়ে মিমকে গিয়ে জড়িয়ে ধরলো। ভাবি, আমি আপনার ছোট ননদ, একটু দুষ্টু মানিয়ে নিতে হবে কিন্তু। আর শোনেন, আমি কিন্তু প্রচুর কথা বলি, রাগ করতে পারবেন না। আমি তো রাগ করেছি। কেন ভাবি, আমি কি করেছি বলুন? আচ্ছা, আমি তো তোমার ভাবি, তা তুমি করে না বলে আপনি করে বলছো কেন? ও সরি, তুমি করেই বলছি ভাবি। আমি যে কয়দিন আছি তুমি করেই বলো। আচ্ছা, সে দেখা যাবে। এখন তোমরা সবাই বাইরে যাও, আমি রুমটা হালকা সাজিয়ে দিই। আজ তো তোমাদের বাসর রাত। না, আম্মু যদি কোনোদিন মেনে নেয় তাহলে সেদিন সাজিয়ে দিও। দিয়া, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। দিয়া চলে গেল। মিম এখন হয়তো আম্মু তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু দেখবে আমার আম্মু অনেক ভালো। একদিন তোমাকে বকে টেনে নেবে, তোমাকে তোমার আম্মুর অভাব পূরণ করে দেবে। আর আমি কালকে ডাক্তারের সাথে কথা বলবো, তুমি আবার চোখে দেখতে পাবে। কেন করছেন আপনি আমার জন্য? আমি আপনার কোনো কাজে আসতে পারবো না, আপনার একটা কাজ করে দিতে পারবো না। আরও আপনার আর আপনার আম্মুর মধ্যে ফাটল ধরিয়ে দিলাম। আমি একটা অলক্ষী। বেশি বকবে না, তোমার কোনো কাজ করা লাগবে না, শুধু একটা কাজ করে দিলে হবে। কি কাজ বলুন, আমি করে দেব। ভালোবাসতে হবে প্রচুর, তুমি শুধু আমাকে ভালোবেসে যাবে, এটাই তোমার কাজ। দেখে মিম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলেছে, কেঁদে কেঁদে চোখের দুইটা লাল করে ফেলেছে, আর মুখ চোখ ফুলে গেছে। মেয়েটা কত কষ্টের মধ্যে দিয়ে দিন পার করেছে। ওরে যদি এক মুঠো সুখ এনে দিতে পারি তাহলে তাতেই আমার তৃপ্তি। শুধু আমার মনে মিম যদি জায়গা করে নিতে পারে তাহলে মিমের আর কোনো কষ্ট থাকবে না, ঘুমাবে না। অনেকটা রাত হয়ে গেছে। ঘুমাবো, আপনি শুয়ে পড়ুন। আমার বুকে শুয়ে থাকতে হবে। আমার লজ্জা করছে। আরে, নিজের মানুষের কাছে কিসের লজ্জা? আজ থেকে তুমি আমার বুকে শুয়ে থাকবে। আমি এক হ্যাঁচকা টানে মিমকে আমার উপর ফেলে দিলাম। মিম লজ্জা পেয়েছে, সেটাই স্বাভাবিক। সে দেখেনি যে তার স্বামীকে। আমি মিমকে আমার পরিচয় দিইনি। মিম ছাড়াতে চাইছে। প্লিজ ছেড়ে দিন, আমার খুব লজ্জা লাগছে। দেখো মিম, তুমি যদি আমার বুকে না থাকো আমি জোর করব না, থাকা লাগবে না। আমি একটু মিথ্যা রাগ করে মিমকে ছেড়ে দিলাম, কিন্তু মিম সরে না গিয়ে আস্তে করে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এই বাসায় একটা বালিশ কম আছে মিমের জন্য, কিন্তু মিমের জন্য আরও সুন্দর একটা জায়গা আছে, কিন্তু মিম তো সেখানে থাকবে না।
আমি থাকবো না তো বলিনি, শুধু বলেছি লজ্জা লাগছে। কোথায় বলো তো? আপনার বুকে। এটা তোমাকে দিয়ে দিলাম সারা জীবন। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার বুকে তোমাকে থাকতে হবে। জি। এবার মিম নিজে আমার বুকের উপর শুয়ে পড়লো আর আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। জানেন, আজ আমার অনেক ভালো লাগছে। শুধু আপনার আম্মুর কথা চিন্তা হচ্ছে, তিনি খুব কষ্ট পেয়েছেন। প্লিজ আপনি আপনার আম্মুকে কষ্ট দিয়েন না। আপনার আম্মুর কথা শুনুন, আমাকে বের করে দিন। মিম, আম্মু রেগে গিয়েছে বলে এমন করেছে, কিন্তু তুমি দেখে নিও একদিন তোমাকে খুব ভালোবাসবে আমার আম্মু। তোমার নিজের আম্মুর অভাব পূরণ করে দেবে। জানেন, আমি যখন ছোট, অনেক ছোট, বয়স হয়তো 7-8 বছর, তখন আম্মু বেঁচে আছে। আমার আম্মু আমাকে কত ভালোবাসতো। প্রতিদিন খাইয়ে দিত, দুষ্টুমি করলে বকা দিত। বমি গাল ফুলিয়ে না খেয়ে বসে থাকতাম আমি। তখন আম্মু এসে আমার রাগ ভাঙাতো, আমার কাছে সেই ছোট্ট বাচ্চাদের মতো করে রাগ ভাঙাতো। খুব সুখে ছিলাম আমি। কিন্তু আল্লাহ আমার আম্মুকে পছন্দ করেন। তিনি আমার আম্মুকে তার কাছে নিয়ে নিলেন। আম্মু যখন মারা গিয়েছিল, আমি সেদিন খুব কান্না করেছিলাম। জ্ঞান ছিল না আমার। আমাকে হসপিটালে নেওয়া হয়। আমি মারাই যাচ্ছিলাম। আমার আব্বু আমার দেখাশোনা আর আমার মায়ের অভাব পূরণ করার জন্য আমার জন্য একটা নতুন আম্মু নিয়ে আসে। কিন্তু প্রথম কয়েকদিন আমাকে আদর করে, তারপর অনেক খারাপ ব্যবহার করতো, মাঝে মধ্যে মারতো। আমি সব সহ্য করতাম, কারণ এটা আমার কপালে আছে। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে মরে গিয়ে আকাশের তারা হয়ে আম্মুর কাছে চলে যেতে। খুব ইচ্ছে করে আম্মুকে জড়িয়ে ধরতে, আম্মুর গলা জড়িয়ে ধরে আম্মুর আদর ভোগ করতে, কিন্তু আমার কপালে নেই। মিম কথাগুলো আমাকে জড়িয়ে ধরে বলল। মিমের চোখের পানিতে আমার গেঞ্জিটা ভিজে গেছে। মেয়েটা এত কষ্ট করে বড় হয়েছে, দেখে তো বোঝা যেত না যে মিমের ভেতরে এত কষ্ট। আমি প্রাণপণ চেষ্টা করব আমার মন জয় করে মিমের কষ্ট দূর করতে। আমি মিমকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। অনেক রাত হয়েছে। সকালে দিয়া দরজায় ধাক্কা দিচ্ছে। এই ভাইয়া, আর কত ঘুমাবি? ওর তাড়াতাড়ি, নতুন বিয়ে করেছে দেখিয়ে দিলি। আমি দেখি মিম আমার বুকের উপর শুয়ে আছে, একদম বাচ্চা বাচ্চা লাগছে। আমি মিমকে দেখতে লাগলাম, কিন্তু দেওয়ার জন্য আর হলো না। দরজা বেরি ভেঙে ফেলার মতো অবস্থা। আমি গিয়ে দরজা খুলে দিলাম। নতুন বিয়ে করে কি তুই এত লেট করে উঠবি? আরে না, কালকে ঘুমাতে একটু লেট হয়েছিল। ওকে, কাল রাতে কি করেছিস রে? ফুপুমা বানাবি করা কি? উল্টাপাল্টা কথা বলিস না। মিমের কষ্টের কথাগুলো শুনছিলাম। জানিস, মিমের আম্মু কিন্তু বেঁচে নেই। ওর একটু খেয়াল রাখিস রে বোন। আমার কথা শুনে দিয়া শক খেলো। ভাইয়া, ভাবির আম্মু মারা গেছে কিভাবে? অনেক আগে স্টক করে মারা যায়। ওর সৎ মা ওকে খুব বকা দেয়, ওর সাথে খারাপ ব্যবহার করে। তাই আমি ওকে বিয়ে করে এখানে এনেছি, কিন্তু আম্মু খুব কষ্ট পেয়েছে। কি করব আমি, মাথা কাজ করছে না আমার। চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। দিয়া গিয়ে মিমকে ওয়াশরুমে নিয়ে গেল। আমি নিচে নামতে যাব, তখন মারিয়া। কি দোষ ছিল আমার? মিথ্যা ভালোবাসা দিয়ে আজ তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে। আচ্ছা, আমার ভালোবাসা কি কমতি ছিল? দেখো মারিয়া, বিয়েটা কার কখন কোথায় কার সাথে হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আর কে বলেছিল ভালোবাসতে তোমায়? আমি বলেছিলাম আগে থেকে বেশি আশা করো না। আর যেটা হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমি দেখে নিব মিম কেমন করে তোমার বউ থাকে। মারিয়া রাগ করে চলে গেল, কিন্তু আমার কিছু করার নেই। আমি নিচে গিয়ে দেখি আম্মু বসে আছে। আমি আম্মুর পাশে গিয়ে, আম্মু। একদম আমাকে আম্মু বলে ডাকবি না। তোর মা আমি না, আর আমার কোনো ছেলে নেই। এভাবে কেন বলছো আম্মু? আমি কি করেছি? কি করেছিস সেটা আবার তোকে মনে করে দিতে হবে? আর 2 সপ্তাহ পর তোর বিয়ে, আর তুই বিয়ে করে নিয়ে আসছিস, তাও আবার একটা অন্ধ মেয়েকে। কি কাজ করে দিতে পারবে তোর? পারবে তোর রান্না করে খাওয়াতে? পারবে তোর ময়লা জামা কাপড়গুলো পরিষ্কার করে দিতে? পারবে তোর বেডরুম গুছিয়ে দিতে? কি কাজ পারবে? ওর কোনো কাজ করা লাগবে না, আমি সংসারে সব কাজ করে দেব। এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয়, আবেগ নয়। বিবেক দিয়ে ভেবে দেখ কি ভুল করছিস তুই। আমার চোখে কোনো ভুল দেখতে পাচ্ছি না। তুই যখন ওই মেয়েকে ছাড়বি না, তাহলে তুই আর তোর বউ কখনো আমার সামনে আসবি না। তোরা উপরে থাকবি, আমাদের সামনে মোটেও আসবি না। আর আমাকে যেন মা বলে ডাকবি না। তোমার ছেলে, আর ওকে তুমি এইভাবে দূরে ঠেলে দিও না। ছেলে হলে মান সম্মানের ভয় থাকতো, এভাবে যে কাউকে তুলে নিয়ে এসে বউ বানাতো না। জানো মারিয়া কত কষ্ট পেয়ে চলে গেছে? দিয়া মিমকে দৌড়ে সিঁড়ি দিয়ে নামালো। এই,
তুই ওকে নিচে নিয়ে আসছিস কেন? আমার ভাবিকে আমার সাথে নিয়ে রাখবো, আর আমি নিচে না নিয়ে আসলে ভাবি উপরে একা কি করবে? চুপ। শোন, ওই মেয়ের সাথে তোকে যেন না দেখি দিয়া, ওকে ছেড়ে দিয়া এদিকে। না। দিয়া আপু, তুমি আম্মুর কথা শোনো, যাও আম্মুর কাছে যাও, নাহলে আম্মু রাগ করবে। আদিক্ষেতা। আম্মু ভাত দাও, আমরা সবাই একসাথে বসে ভাত খাবো। এদের সাথে আমি কখনোই খাবো না। আমি মিমকে নিয়ে উপরে আসলাম। আমি মিমকে খাটে বসিয়ে দিলাম। কেন আমাকে নিয়ে করলেন? এভাবে কষ্ট পাচ্ছেন? আপনার আম্মু আপনাকে কত অপমান আর ইগনোর করছে শুধু আমার জন্য, তাই বলে কি আমাকে আমার বাসায় দিয়ে আসুন? হ্যাঁ, ওই নরকে তোমাকে আবার রেখে আসি। আজ একটু কষ্ট করো, দেখবে একদিন এর চেয়ে বেশি সুখী হবে। আম্মু একদিন ঠিকই মেনে নেবে। আর আমি আজ ডাক্তারের সাথে কথা বলবো। না না, আমার জন্য আপনি আপনি এত কষ্ট কেন করছেন? আর আমার পেছনে ফাও টাকা নষ্ট করবেন না। আমি তো আপনার কোনো কাজ করে দিতে পারি না। কোনো কাজ করতে হবে না, বলেছি না তোমায়? শুধু আমাকে ভালোবেসো, অনেক ভালোবাসো। তোমার ভালোবাসা পেলে আমি সব করতে পারবো। দরজার পাশে দিয়ে হাতে খাবারের প্লেট নিয়ে, ভাই তোদের কথা বলা শেষ হলে খেয়ে নে। তুই আবার খাবার আনতে গেলি কেন? আর এত খাবার কেন? তুই কি ভাবছিস এসব শুধু তোদের জন্য? না, আমার জন্য। আমরা আজ একসাথে খাবো। তুই আমাকে পরে আমার কিউট ভাবিকে খাইয়ে দিবি। তারপর যেদিন ভাবি সুস্থ হবে সেদিন ভাবির কাছ থেকে খাবো। কি ভাবি আমাকে খাইয়ে দেবে তো? জানো দি আপু, আমারও একটা বোন আছে, কিন্তু তাকে আমার কাছে আসতে দিত না। কিন্তু তোমাকে পেয়ে আমি সব ভুলে গেছি। আমি দিয়াকে আর মিমকে খাইয়ে দিলাম, আর আমি সামান্য কিছু খেলাম। কাল থেকে অফিসে জয়েন করতে হবে, প্রচুর টাকা লাগবে। মিমকে সুস্থ করে তুলতে হবে। দিয়া খেয়ে চলে গেল। হে বউ, কি হয়েছে? একটু আদর দাও না প্লিজ। আমার লজ্জা লাগছে। দাও না প্লিজ প্লিজ, লক্ষ্মী বউ আমার, একটু কানি। আমি পারবো না, আমার খুব লজ্জা লাগছে। আমার কথা রাখবে না? থাক, দিতে হবে না। আমি মিমের গা ঘেঁষে বসেছিলাম, মিথ্যা রাগ দেখিয়ে। মিমের পাশ থেকে সরে গিয়ে বসে মিমের দিকে তাকিয়ে আছে, কিন্তু মিম 2 হাত দিয়ে আমাকে খুঁজতে শুরু করলো। আমি দুষ্টুমি করে সরে গিয়ে বসলাম। মিম তো খোঁজে চলেছে। কই আপনি? আপনাকে পাচ্ছি না কেন? চলে গেছেন নাকি? আমি একটা হাত মিমের হাতের উপর রাখলাম। আমার স্পর্শ পেয়ে মিম সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। এ কি, মিম কেঁদে ফেলেছে। কোথায় গিয়েছিলেন আপনি? আপনি কি আমার উপরে রাগ করে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? থুর বোকা বউ, আমি তোমাকে বিয়ে করেছি ছেড়ে চলে যাওয়ার জন্য না, সারা জীবন চায়ের মতো পাশে থাকার জন্য। আপনাকে কিন্তু অনেকখানি ভালোবেসে ফেলেছি। মিম আমার মুখ ধরে সারা মুখে অগণিত কিস করতে লাগলো, সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। আদর দিয়েছি, কিন্তু আর যেন ছেড়ে যেও না। আচ্ছা, আমি যাবো না ছেড়ে তোমাকে। আমি মিমের কপালে একটা পাপ্পি দিলাম দরজার পাশ থেকে। কি রে, তোরা দরজা বন্ধ করে এসব কর। দরজা খুলে কি সিনেমা দেখাচ্ছিস? চুপ, বেশি না বকে মিমের সাথে থাক। আমি একটু ডাক্তারের কাছে যাব। দিয়াকে মিমের কাছে বসিয়ে দিয়ে আমি ডাক্তারের কাছে আসলাম মিমের চোখের বিষয় নিয়ে কথা বলতে। দিয়া আপু, আমার একটু উপকার করবে? বলো ভাবি, আমি তোমার সব কাজ করে দেব। আমাকে একটু নিচে আম্মুর কাছে নিয়ে চলো না প্লিজ। না, যেতে হবে না, আম্মু তোমাকে অপমান করবে। আম্মু এখনো রেগে আছে। তুমি কিন্তু বলেছিলে আমাকে নিয়ে যাবে। প্লিজ আপু, আমায় নিয়ে চলো। মিমকে নিচে আম্মুর কাছে নিয়ে গেল। আম্মু নিচে রান্না করছে। আম্মুর পেছন থেকে মিম, আম্মু কি করছেন? রান্না করছি। ও, আপনি তো আবার চোখে দেখেন না। আম্মু, একদম মা ডাকবি না আমায়। তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমি মনের আন্দাজে সবজি কাটতে পারি, আর সবজি ধুতেও পারি। তোমার কাছ থেকে আমি কোনো কাজ করে নিব না। আপাতত তো তুমি আমার ছেলের মাথা খাইছো, এবার আমার মাথা খেতে আসছো। যাও তুমি আমার সামনে থেকে। ভাবি বলেছিলাম না আম্মু রেগে আছে, চলো। যা, নিয়ে যা। আমি ওদের আর সহ্য করতে পারি না। দিয়া মিমকে জোর করে আমার রুমে নিয়ে গেল। ভাবি তোমাকে বললাম যেতে হবে না, শুনলে না তো? খেলে আম্মুর বকুনি। আম্মু বকা দিলে তো ভালো লাগে, জানো না? যে যত বেশি বকা দেয় সে তত বেশি ভালোবাসে। আমি ডাক্তারের কাছ থেকে বাসে আসলাম, সোজা মিমের কাছে গিয়ে দেখি দিয়া মিমের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর মিম দিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করছে দুজনে। আম্মু যে কেন বোঝে না। আমি চেয়েছিলাম এমন কাউকে যে আমার বোনকে অনেক ভালোবাসবে, কিন্তু মিম তো নিজের বোনের মতো করে রেখেছে। ভাইয়া ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে, কি বলেছে ভাবি? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে?
ভাবি আমাদের দেখতে পাবে? না, মিমের চোখের। ডাক্তার কি বললে ভাইয়া? মিম মাথায় প্রচণ্ড আঘাত পায়, যার রিয়াকশন আছে চোখে। আঘাত পাওয়ার কারণে মিমের চোখের শিরার রক্ত চলাচল বন্ধ হয়ে শিরা অচল হয়ে গেছে। চোখের লেন্সের ফোকাস নষ্ট হয়ে গেছে। অপারেশন করে শিরা আবার সচল করে দিলে মিম আবার দেখতে পাবে। ভাই তুই তাই কর, আমার ভাবি যেন দেখতে পাই। তাই করব। এতে প্রচুর পরিমাণে খরচ পড়বে। প্লিজ আপনি ফাও টাকা নষ্ট করবেন না, আমি এমনিতেই ভালো আছি। মিমের জন্য আমি লেন্স আনার ব্যবস্থা করেছি। আমি তাহলে যাচ্ছি। খুব পেকে গেছিস তুই। এতে আমার পাকার কি হলো? কিছু না, যা তুই। দিয়া চলে গেলে আমি এসে মিমের পাশে বসি। তুমি আবার দেখতে পাবে, সব কিছু দেখবে। আপনার মতো একজনকে জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি দেখিনি আপনাকে, কিন্তু না দেখে আমি ভালোবাসি আপনাকে। আমার জন্য আপনার আম্মু আপনার সাথে কথা বলছে না। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি মেমকে বললাম না আমি সেই ছেলে যার সাথে আমি কলেজে ঝগড়া করতাম। এটা সারপ্রাইজ থাকো। আচ্ছা বউ। বউ বললেন না তো, আমার খুব লজ্জা লাগে। আচ্ছা তুমি এত লাজুক কেন? জানেন, আমি আল্লাহর কাছে এমন কাউকেই চাইতাম যে আমাকে খুব ভালোবাসবে। সে আমাকে আমার নিজের মতো করে বুঝবে, সব সময় আগলে রাখবে, আমাকে নিয়ে যাবে আমার ওই অভিশপ্ত বাসা থেকে। কিন্তু আমার চোখ দুটো যেদিন নষ্ট হয়ে যাচ্ছে, সেদিন আমি সব আশা ছেড়ে দিই। তখন আল্লাহর কাছে চাইতাম আমি আমার আম্মুর কাছে চলে যাব, আর বেঁচে থেকে কেন মানুষের পথের কাটা হব। কিন্তু এখন না বাঁচতে ইচ্ছে করছে, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। এই বউটা, মন খারাপ করো না। তুমি চেয়েছো আর পেয়ে গেছো হয়তো। জানো আমি তোমাকে খুব ভালোবাসি, সারা জীবন খুব খেয়াল রাখবো তোমায়। মিম আমার বাহু স্পর্শ করেছিল। আমি আস্তে আস্তে মিমের খুব সন্নিকট হয়ে চলে গেলাম। মিম আমাকে এখন আদর দেবে? হ্যাঁ দেব, না দিলে তো আপনি আবার চলে যাবেন আমার থেকে। কিন্তু আমি চাই আপনি সবসময় আমার পাশে থাকুন। সব সময় থাকবো তোমার পাশে। আমি মিমের কপালে কিছু পাপড়ি দিলাম, ঠোঁটে পাপড়ি দিলাম না, কারণ আমি মিমের উপর নিজের পুরুষত্বের অধিকার মিমের দৃষ্টি ফিরে আসার পরে নেব। এখন শুধু ভালোবেসে যাব। আমি শুয়ে আছি আর মিমটা আমার বুকে একদম বাচ্চাদের মতো করে শুয়ে রইল, একদম পিচ্ছি। মিমের নাকটা অনেক সুন্দর। আমি যখন কলেজে মিমের সাথে ঝগড়া করতাম, মিম রেগে গিয়ে কত রাগি মুড নিয়ে আমার সাথে কথা বলতো আঙ্গুল নাড়িয়ে। একটা মেয়ের মনের ভেতরে এত কষ্ট লুকিয়ে আছে যেটা মিমকে দেখা বোঝা যেত না। মিমের এই বকুনি স্টাইলের প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু আমি প্রকাশ করিনি কারণ আমার বিয়ে ঠিক হয়েছিল। এসব ভাবতে ভাবতে বিকাল হয়ে গেছে, মিম ঘুমিয়ে পড়েছে। আমি আস্তে করে মিমকে আমার বুক থেকে সরিয়ে দিয়ে সুন্দর করে শুয়ে দিয়ে নিচে আসলাম। দেখে আম্মু বসে আছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আম্মু জানো, মিমের যদি অপারেশন করানো হয় তাহলে মিম আবার দেখতে পাবে। আম্মু কোনো কথা বলো না। আম্মু তুমি আমার সাথে কথা বলবে না? কে তুই? আমার কোনো ছেলে নেই, আমার ছেলে মরে গেছে। যা আমার সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। আমি মিমকে বিয়ে করেছি, এটাই আমার অপরাধ। আর আম্মু তুমি তো বলেছো আমার মুখ দেখতে চাও না, কিন্তু কোনো এক সময় স্কুল থেকে আসতে লেট করলে বকা দিতে, দিয়ার সাথে ঝগড়া করতাম, তুমি বকা দিতে। আমি মিথ্যে অভিমান করে না খেয়ে বসে থাকতাম, কিন্তু তুমি আমার পাশে বসে আমাকে তোমার কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে আমার ছেলেটা বড় হয়ে গেছে, এখন আমার উপর রাগ করে। তখন আমি আর অভিমান করে থাকতাম না। তুমি রাতে গায়ে না দিলে আমার রাত যেন যেতই না, কিন্তু কালকে আমার রাতটা গিয়েছে, তবে সেটা অভিশপ্ত, তিলে তিলে কেটেছে। জানো আম্মু, খুব কষ্ট হয় তুমি যখন বলো আমার ছেলে মারা গেছে। আচ্ছা আমি যদি তোমার সামনে না আসি তুমি খুশি হবে? আমি আর আসবো না তোমার সামনে। বুকে কষ্ট পার করে চোখে এক সমুদ্র পানি নিয়ে আম্মুর কাছ থেকে চলে আসলাম। আম্মু আমার ওপর অভিমান করে আছে। যেদিন আম্মুর অভিমান ভেঙে যাবে আমি সেদিন অনেক খুশি হব। আমার খুব কষ্ট হচ্ছে, আমি যে আম্মুকে ছাড়া থাকতেই পারি না। চোখ দিয়ে পানি ফেলছি, তখন অফিস থেকে ফোন আসলো। চোখের পানি মুছে ফোনটা রিসিভ করলাম। একটা জরুরি কাজের জন্য আমাকে অফিসে যেতে হবে। আমি দিয়াকে বলে চলে আসলাম। মিম এখনও ঘুমিয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, মিমের ঘুম ভাঙলো। মিম আমাকে ডাকলো, সাথে সাথে দিয়া গেল। ভাবি ভাইয়া একটু জরুরি কাজে অফিসে গেছে। আমাকে নিচে নিয়ে চলো তো আপু। আম্মুর বকা শোনাতে? দেখো আপু, তবুও সে আম্মু, আর আম্মু বকা দিলেও ভালোবেসে বকা দেয়। তুমি নিয়ে চলো। দিয়া মিমকে ধরে নিচে নিয়ে গেল। দিয়া মিমকে আম্মুর কাছে রেখে পড়তে গেল নিজের রুমে। আম্মু আপনি কি করছেন?
তুই কেন আসছিস? তোর জন্য আমি আমার ছেলেকে দূরে ঠেলে দিয়েছি, তোর জন্য আমি আমার ছেলেটার মনে কষ্ট দিয়েছি। তুই আমার ছেলের মাথায় ভর করে আছিস কেন? চলে যেতে পারিস না? তোর মা বাবা কেন তোর মতো একটা অন্ধ মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিল? আম্মু আমি যে তুই আমাকে আম্মু ডাকবি না, তোর মুখ থেকে আম্মু ডাক শুনতে চায় না। আম্মুর এই কথায় মিমের চোখে পানি চলে এসেছে। মিমের চোখ দিয়ে পানি গড়িয়ে বের হয়ে নেমে আসে। আপনাকে প্লিজ একটু আম্মু ডাকতে দেন। আমি না আম্মু ডাকার সময়টা খুব কম পেয়েছি। আর আপনি তো আমার আম্মু, আপনি যতই বকা দেন আমি শুনবো না, আপনাকে আম্মুই ডাকবো। না, একদম ডাকবি না, চলে যা আমার সামনে থেকে। আমি আপনার সামনে আর কখনো আসবো না। আপনি আমাকে একটু সাহায্য করবেন? কি সাহায্য? আমাকে একবার খাইয়ে দেবেন আর একটু জড়িয়ে ধরবেন। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে একটু খাইয়ে দেন আর আমাকে শুধু একটু জড়িয়ে ধরুন। খাইয়ে দিলে আর আসবি না তো আমার সামনে? না, আপনি চাইলে আমি চলে যাব এই বাসা থেকে, প্রয়োজনে আপনার ছেলের জীবন থেকেও। আমাকে আপনার মেয়ে মনে করে একটু খাইয়ে দেন। মিম আমুর পাশে বসেছিল। সে হাত দিয়ে আমুর কাছে গিয়ে আমুর পা জাপটে ধরে কান্না করে বলতে লাগলো। তুই আমার কাছ থেকে কেন খেতে চাইছিস? আমি শুধু একবার খেতে চাই, খাইয়ে দিন আমাকে। খাইয়ে আমাকে বাসে তুলে দিন, আমি আবার বাসায় চলে যাব। আমার এই অনুরোধটা একটু রাখেন প্লিজ। আম্মু মিমকে ছেড়ে দিয়ে রান্নাঘরে থেকে খাবার নিয়ে আসলো। চলে যাবি তো আমার ছেলের জীবন থেকে? হ্যাঁ, আপনি চাইলে চলে যাব। আমি চলে যেতেই চাই, কিন্তু আপনার ছেলে যেতে দিচ্ছে না। কিন্তু আপনি আমাকে খাইয়ে দিয়ে একটা বাসে তুলে দিন, আমি বাসায় চলে যাব। আমি আপনার আর আপনার ছেলের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছি। হা কর, আমি খাইয়ে দিচ্ছি। মিম তাড়াতাড়ি চোখের পানি মুছে হা করলো। এক লোকমা খাবার গালা দিতে মিমের কান্না আসলো। মিম আর ধরে রাখতে পারলো না নিজের অনুভূতি। খাবার গালা দিয়ে একভাবে কেঁদেই চলেছে। খাইয়ে দিচ্ছি তো, কাছিস কেন? জানেন, আজ কত বছর পরে যেন আম্মুর হাতে খাবার খাচ্ছি। আমার মনে হচ্ছে আমার আম্মুই আমাকে খাইয়ে দিচ্ছে। আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট, তখন আমার আম্মুর কাছ থেকে খেয়েছিলাম, নিজের হাতে খেতাম না। কিন্তু এত বছর পর আমার মনে হচ্ছে আমি আবার আমার আম্মুর কাছ থেকে খাবার খাচ্ছি। কেন? তোর আম্মু কোথায়? আমার আম্মু আমার আম্মু বল, তোর আম্মু কোথায়? মিম কোনো কথা না বলে উঠে গিয়ে সিঁড়ি রেলিং ধরে কান্না করতে করতে রুমে চলে গেল। গিয়ে খাটের পাশে রাখা ওর আম্মুর ছবিটা নিয়ে কান্না করতে লাগলো। আজ যেন মিমকে আর ধরে রাখা যাচ্ছে না, একভাবে কান্না করে যাচ্ছে। আম্মু ভাবি কই? উপরে গেল। আচ্ছা, তোর ভাবি এত কান্না করছে কেন? কেন আবার? তুমি অপমান করেছো তাই? না রে দিয়া, মেয়েটা আসলো আমার কাছে কেমন আদুরে আদুরে বায়না করছিল। ও বললো ওরে একটু খাইয়ে দিতে, আমি বললাম পারবো না, কিন্তু সে আমার পা জড়িয়ে ধরে অনুরোধ করলো আমি খাইয়ে দিলে সে নাকি চলে যাবে আমার ছেলের জীবন থেকে। আমি খাইয়ে দিলাম, কিন্তু এক লোকমা খেয়ে খুব কান্না করছে। কান্নার জন্য কথাও বলতে পারছিল না। হঠাৎ এত কাছিল কেন রে? আর বলছিল অনেক বছর পর নাকি আবার খেয়েছে। আম্মু জানো ভাবি কেন তোমার কাছে ছুটে যায়? আমি বলি যেতে হবে না, আম্মু বকা দেবে, অপমান করবে। তবু বলে আম্মু অপমান করলে ভালোবেসে করবে। ভাবির না মায়ের অভাব? ভাবি যখন ছোট তখন ভাবির আম্মু মারা যায়। তখন ভাবির সৎ মা সে ভাবিকে অনেক অপমান আর কষ্ট দেয়। সেজন্য ভাইয়া ভাবিকে এখানে নিয়ে আসে তোমার কাছ থেকে, যেন ভাবি তার মায়ের অভাব পূরণ করতে পারে। কিন্তু তুমি তা না করে তাকে বের করে দেবে। আম্মু দেয়ার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় আমার রুমে। গিয়ে দেখে মিমে একটা ছবি তার বুকে নিয়ে কান্না করছে। আম্মু গিয়ে মিমকে জড়িয়ে ধরে। মিম ঘাবড়ে যায়। দিয়া আপু? না রে মা, আমি তোর আম্মু। আম্মু খুব শক্ত করে জড়িয়ে ধরে মিমকে। মিম কি করবে বুঝতে পারছে না। আপনি কি আমাকে বাসে তুলে দিবেন বলে নিতে এসছেন? মারে, তুই কোথায় যাবি? আমার মেয়েকে আমি কোথাও যেতে দিব না। আমি চলে যাব আপনার ছেলে থেকে অনেক দূরে। আমি যে আপনার আর আপনার ছেলের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছি। মারে, আমি তোকে কোথাও যেতে দিব না। তুই তো আমার মেয়ে, আর আজ থেকে আমিই তোর আম্মু। আমার আম্মু যে আর এই পৃথিবীতে নেই। কে বলেছে নেই? আমি আছি তো। আজ থেকে আমিই তোর আম্মু। আমাকে আম্মু বলে রাখবি। আমার দুইটা মেয়ে, দিয়া আর মিম। আম্মু বলে ডাকলে আর বকা দেবেন না তো?
না ডাকলে মাইর দিব। আম্মু জানেন, আমার আব্বু আমায় দেখাশোনা করার জন্য একটা নতুন আম্মু নিয়ে আসে, কিন্তু সেই আম্মুটা আমাকে ভালোবাসতো না, খুব বকা দিত, খাইয়ে দিত না, আরও কত অত্যাচার করতো। আম্মু বলে ডাকলে খুব বকতো, আমাকে মোটেও ভালোবাসতো না। আজ থেকে আমাকে আম্মু বলবি। আমাকে তাহলে বের করে দেবেন না? না, নিজের মেয়েকে কেন বের করে দিব? আমি কোনো দিন বের করে দিব না, সারা জীবন আগলে রাখবো নিজের মেয়ের মতো করে। আমি বাসায় আসলাম, এসে আমার রুমে প্রবেশ করতেই শক খেলাম। আম্মু আমার রুমে, আর দিয়া আর মিম আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমি আম্মুকে দেখে মাথা নিচু করে চলে আসতে লাগলাম, কারণ তিনি বলেছেন তার ছেলে নেই, আর আমি যেন তার সামনে না যাই। আরফান, আব্বু এদিকে এসো। আমি কোনো কথা না বলে চলে যেতে লাগলাম। চোখে পানি আসলো কোথা থেকে। আরফান, আমার উপর রাগ করেছো? এদিকে এসো, আমার পাশে বসো। তুমি যে আসতে মানা করেছিলে, বলেছিলে তোমার ছেলে মারা গেছে। আমার উপর রাগ করো না। দেখ, আমি মিমকে মেনে নিয়েছি বৌমা হিসেবে। তুমি আসো, আমার কোলে মাথা দিয়ে থাকবে না? আরফান, খুব বকা দিয়েছি তাই না তোমাকে? আমি কী জবাব দেবো ভেবে পাচ্ছি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, চোখের পানিগুলো আজ বাধা মারছে না। টপ টপ করে চোখের পানিগুলো পায়ের উপর পড়তে লাগলো। আরফান, এখানে এসো আমার পাশে। না ভাইয়া, যাওয়ার দরকার নেই, আম্মুর কোনো ছেলে নেই, তুই তো মরে গেছিস আম্মুর কাছে। দিয়া, এভাবে বলতে নেই আপু, আপনি এখানে আসুন, আম্মু ডাকছে। আমি আর বিলম্ব না করে সোজা গিয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। কান্নার আওয়াজটা গলা থেকে বের হয়ে আম্মুর কান পর্যন্ত চলে যায়। আরফান, আমি ভুল করেছি। তুই মিমকে বিয়ে করে একদম ঠিক করেছিস। মিমকে আমি বৌমা নয়, মেয়ে হিসাবে দেখবো। আরফান, তুই যেন আম্মুর উপর রাগ করিস না। আম্মু, তোমার আরফান কি কোনোদিনও তোমার উপর রাগ করে থাকতে পারে? আমরা সেদিন সারা রাত সুখ দুঃখের গল্প করে কাটিয়ে দিলাম। সকালবেলা দেখি আমার বুকে মিম শুয়ে আছে। তখন মনে পড়ল কাল রাতে আম্মু আর দিয়া চলে গিয়েছিল। যাক, আম্মুর তো বৌমা পছন্দ হয়েছে। মিম ঘুমিয়ে আছে। আমি মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম। আজকে আর নিজেকে ধরে রাখতে পারছি না। মিমের গোলাপের পাপড়ির মতো ঠোঁট আমাকে আকৃষ্ট করছে। আমি মিমের ঠোঁটে নিজের ঠোঁট হালকা করে ছুঁয়ে দিলাম। ঘুমাও, দুষ্টুমি না করে। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, তবে আমার বাবুটা যে আমাকে আদর দিল, অমনি ঘুম ভেঙে গেল। তুমিও একটা দাও। না, এখন দেব না। একটা না অর্ধেক, না, 1/3। হাসো কেন? আরে বদ্ধু, ভালোবাসা অর্ধেক হয় না, ভালোবাসা হয় সম্পূর্ণ। তুমি পাপ্পি দেবে কিনা? যদি না দিই? জোর করে নিয়ে নিব। আমি কি নিতে নিষেধ করেছি? তুমি দাও। আমার লজ্জা লাগে, আপনি দেন। তারপর আর কি, দিলাম। সকালবেলা বাইরে চেঁচামেচি হচ্ছে দেখার জন্য বাইরে গেলাম। এ কি, মারিয়া এখানে কেন এত সকালে? আমি তো বাইরে গিয়ে অবাক, এত সকালে মারিয়া আমাদের বাসায় কি করতে আসে? মারিয়া, তুমি এত সকালে? কেন যাবে না বুঝি? এটা তো আমার বাসা হওয়ার কথা ছিল, কিন্তু আপনি একটা অন্ধ মেয়েকে বিয়ে করে আমার জায়গাটা তাকে দিয়ে দিলেন। আমি অতো দিতে যাব, কিন্তু তার আগে দিয়া সিঁড়ি থেকে বলে উঠল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। দিয়া, তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো? অবশ্যই বলবো। তুমি এসেছো আমার ভাবির নামে বাজে কথা বলতে? দিয়া, আমি কিন্তু তোমার ভাবি হতাম। হওনি, তুমি আমার ভাবি হওনি। আমার ভাবি হলো মিম, আর আমার ভাবির নামে বাজে কথা বলে আমি কাউকে ছাড়বো না। তোমার ভাইয়া ওই মেয়েকে বিয়ে করে খুশি না, তোমার ভাইয়ার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে ওই অন্ধ মেয়েকে। মারিয়া, একদম মুখ সামলে কথা বলো। আমি শেষবারের মতো বলছি, আমার ভাবির নামে বাজে কথা বলবে না। আর আমার ভাইয়ার ওপর জোর করে চাপানো হয়েছে, তাতে তোমার কি? আর এসব কথা বলার তুমি কে? দিয়ার চিৎকার শুনে ওপর থেকে মিম রেলিং ধরে নিচে আসলো। কি হয়েছে দিয়াপু, তুমি চিৎকার করছো কেন? এ কি ভাবি, তুমি একা নিচে আসলে কেন? আমাকে কেন ডাকলে না? আমি গিয়ে নিয়ে আসতাম। তুমি কার সাথে কথা বলছো এত চিৎকার করে? কোনো সমস্যা হয়েছে নাকি আপু? না আপু, কারোর সাথে না, বাইরের কেউ আসছে। বাহ বাহ, ভালো। আজ যদি আমি তোমার ভাবি হতাম তাহলে আমাকে বাইরের কেউ বলতে পারতে। আচ্ছা, এসব আজাইরা কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। কি জন্য এসেছে তাই বলো। আমি আসছি জানতে যে কি জন্য আমার সাথে এমন করলো সাব্বির। আচ্ছা, আমার মধ্যে কি নেই যেটা ওই মেয়ের মধ্যে আছে? আমাকে কেন এভাবে ঠকানো হলো? কেন আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দেওয়া হলো? দেখো মারিয়া, তোমার সাথে যেটা হয়েছে
অন্যায় হয়েছে, কিন্তু তোমাকে তো বিয়ে করে ঠকায়নি। জানি তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু আমার কিছুই করা ছিল না। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতার কাছে। এটা তারই ইচ্ছে হয়েছে। তুমি পবিত্র আছো, আর আমার থেকে আরও ভালো ছেলে পাবে। বলছি কি, মারিয়া আপু আপনাকে অনেক ভালোবাসে। আপনি আমাকে ডিভোর্স দিয়ে মারিয়া আপুকে বিয়ে করে নিন। আমি তো অন্ধ, আপনার কোনো কাজ করে দিতে পারি না। মারিয়া আপু আপনার সমস্ত কাজ করে দিবে। ভাবি তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি এমন কথা বলবে না। আমার অন্য কাউকে চাই না, শুধু মিম ভাবিকেই চাই। আর মারিয়া, তোমার জন্য আমার ভাবিটা কষ্ট পাইছে। তুমি আসবে অতিথি হয়ে, আর এসব কথা বলার জন্য আসলে আমাদের বাসায় আসার দরকার নেই। দিয়াপু, এভাবে বলতে হয় না। ভাবি তুমি চলে যাবে বললে না? আমি তো তোমার কেউ না, যাও। আমি আর কথাই বলবো না তোমার সাথে। আমিও দেখে নেব এই মেয়ে কিভাবে থাকে। মারিয়া চলে গেল। আমি গিয়ে মিমের পাশে দাঁড়ালাম। আপনি তুমি আমার সাথেও কথা বলবে না? আমিও তোমার সাথে কথা বলবো না। তুমি কেন বললে যে মারিয়াকে বিয়ে করে নিতে? তুমি তো আমায় ভালোই বাসো না। খুব ভালোবাসি, কিন্তু মারিয়া যে তোমাকে খুব ভালোবাসে। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আমি মিমকে নিয়ে খেতে আসলাম। মিম, আসো, আমি খাইয়ে দিচ্ছি। আম্মু মিমকে খাইয়ে দিল। আমি খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। একটু পর মিমকে আম্মু দিয়ে গেল। মিম, জি বলুন। গুছিয়ে নাও। কোথায় যাবে? আমি তোমাকে তোমার বাসে দিয়ে এসে মারিয়াকে বিয়ে করব। আচ্ছা। আচ্ছা মানে? তুমি তো আমাকে তাহলে ভালোই বাসো না। আমি বললাম তোমাকে রেখে আসবো, আর তাতে তুমি কোনো প্রতিবাদ করলে না কেন? বললে না কেন আমাকে ভালোবাসেন, তা রেখে আসবেন কেন? না, আসলে আমি তো চোখে দেখি না, আর আপনার কোনো কাজ তো করে দিতে পারি না, সেই জন্য। হে মিম, আমি কি তোমায় বলেছি আমার সব কাজ করে দিতে হবে? শুধু একটা কাজ দিয়েছি, সেটা ঠিক মতো করলেই হবে। হুম। তাহলে সকালের ডোজটা দিয়ে দাও। এখন? সকাল তো হয়ে গেছে। দেখুন, আমার না খুব লজ্জা করছে। আপনি যখন আমাকে আপনার কাছে টেনে নেন, তখন আমার এখন তো অন্যরকম লাগে। সে একটা অন্যরকম অনুভূতি। সে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার সব কিছু গুলিয়ে যায়। হে বো, সকালে মিষ্টিটা দিয়ে দাও না প্লিজ। কিসের মিষ্টি? আর আপনি তো মিষ্টি খেতে চান না। প্লিজ লক্ষ্মী বো, দাও। আমার লজ্জা করে। নিজের বরের কাছে এখন লজ্জা পেলে চলবে? এ তো কিছুতেই শুনবে না। তারপর আর কি, কিছুই না। আমি মিমকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। ওয়াও, অ্যামেজিং! আমার বউটা এত সুন্দর কেন? সত্যি অসাধারণ লাগছে মিমকে। শাকচুন্নে আমি মিমকে নিয়ে নিচে আসলাম। কোথায় যাবি রে? হসপিটালে মিমকে নিয়ে যাই, আজকে চেক আপ করিয়ে নিই। খুব তাড়াতাড়ি অপারেশন করা হবে। আমার ভাবি আমার খুব তাড়াতাড়ি দেখতে পাবে। বেস্ট অফ লাক ভাইয়া অ্যান্ড ভাবি। আমি মিমকে নিয়ে হসপিটালে আসলাম। ডাক্তার বেশ কিছুক্ষণ ধরে মিমে চেক আপ করলো। ডাক্তার, কেমন দেখলেন? দেখুন, এটা তো জন্মগত ত্রুটি না, ওটা দুর্ঘটনার জন্য এমন হয়েছে। তাই অপারেশন করে লেন্সের শিরাগুলি আবার সচল করে দিলে আবার দেখতে পাবে। কবে করবেন অপারেশন? খুব দ্রুত, আর 3 দিনের পর আজকে কিছু ওষুধ দেবো, ওগুলো খেয়ে তারপর পরশু অপারেশন করা হবে। আমি ওষুধগুলি নিয়ে মিমের সাথে বাসে আসি। মিম, তুমি আবার দেখতে পাবে এই সবুজ পৃথিবী, তুমি আবার দেখতে পাবে। আমি এত সুখ কখনোই আশা করিনি। আমি জানি না কবে কি ভালো কাজ করেছিলাম, যার জন্য আপনার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি আল্লাহর কাছে চাইতাম, কিন্তু আল্লাহ আমার চাওয়ার বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাকে আমার খেয়াল রাখার জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, যেদিন আমাকে প্রথম দেখবে সেদিন তোমার কেমন লাগবে? তোমার অনুভূতি কেমন? জানি না আপনাকে কেমন দেখতে, আর যাদের মন সুন্দর তারা কখনোই খারাপ হতে পারে না। যেদিন আমি আপনাকে দেখব, সত্যি বলছি, সার্থক হবে আমার জীবন। মিম, বাসায় পৌঁছে গেছি। বাসায় আসার সাথে সাথে ভাইয়া ডাক্তার কি বলেছে? ভাবি কবে দেখতে পাবে? খুব তাড়াতাড়ি। দিয়া গিয়ে বাবিকে জড়িয়ে ধরল। ইয়াহু, আমার ভাবি আবার দেখতে পাবে। আমি রুমে গেলাম। যাক, অবশেষে আমার বউটা আমাকে দেখতে পাবে। জানি না আমাকে দেখে ওর প্রথম রিয়াকশন কেমন হবে। মেয়েটা কত কষ্ট করে, এখন একটু সুখের মুখ দেখবে। আমি মেমকে কখনো কাঁদাবো না, সব সময় আগলে রাখবো। দিয়া মেমকে নিয়ে আসলো। দিয়া, শোন। কি হয়েছে? চোখ বন্ধ কর। কেন? একদম বেশি কথা বলবি না। বন্ধ করতে বলেছি, বন্ধ কর। দিয়া চোখ বন্ধ করলে আমি ওরে একটা সুন্দর ঘড়ি ওর হাতে পরে দিলাম। পছন্দ হয়েছে?
না, একদম আমার ভাবির মতো। দিয়া ঘড়িটা নিয়ে আনন্দ করতে করতে চলে গেল। বোনটা আমার হিটুকুতেই অনেক খুশি। আমি মিমের পাশে গিয়ে বসলাম। মিম আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ করে আচমকা আমাকে অনেকগুলো কিস করলো। এই কি হয়েছে হঠাৎ এটা? জানেন, আমি ছোটবেলায় যখন আমার নতুন আম্মু আসে, আমি ভাবতাম ইনি মনে হয় আমাকে খুব ভালোবাসবে। আমার বয়সটা 12-13 বছর। একদিন বলেছিলাম আম্মু আমাকে খাইয়ে দেবে, তো তিনি আমাকে খুব বকা দিয়েছিল। বলেছিল, এত বড় মেয়ে খাইয়ে দিতে হবে? তোর মা মরে গিয়ে আমার উপরে বোঝা রেখে গেছে, মরার সময় তোকে নিয়ে গেলে এত অশান্তি থাকতো না। আর অনেক বাজে কথা বলেছিল। সেদিন রাতে আমি মরে যেতে চাইছিলাম, সব প্রস্তুতিও ছিল। সারা রাত বিষণ্ণতায় কাটে, মরবো কি মরবো না, খুব কান্না করি। আমি সেদিন মারা যাইনি। যদি সেদিন মারা যেতাম তাহলে আজকে পেতাম না আপনাকে, পেতাম না আম্মুকে, আব্বুকে, আর নিজের একটা বেস্ট ফ্রেন্ড প্লাস বোন দিয়ে আব্বুকে। সেদিন যদি মারা যেতাম তাহলে আজকে আমি আমার আম্মুর ভালোবাসা থেকে বঞ্চিত হতাম। তাই বলেই আল্লাহ যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। এই পাগল মেয়ে আর কখনো কোনোদিন পুরাতন কষ্টের কথা বলবে না। তুমি নতুন নিয়ে বাঁচবে, সামনে তোমার নতুন ভবিষ্যৎ। তুমি আমাকে দেখবে, আমাদের 20 থেকে 25টা ছেলে মেয়ে হবে। 20-25টা ছেলে মেয়ে? কেন, কম হয়ে গেল নাকি? এত ভেবে নিয়ে কি করবেন? এই তো প্রাইমারি স্কুল খুলবো। না, আমার একটা রাজকুমার থাকবে ঠিক আপনার মতো। আচ্ছা, প্রথমে একটা রাজকুমার, তারপর বাকি ডজনখানেক মেয়ে আর ছেলে। না, আমি এত বেবি সামলে রাখতে পারবো না। তুমি আমাকে সামলে রাখবে সারা জীবন। আচ্ছা মিম, ধরো আমি আর তুমি একটা জঙ্গলে গেলাম। জঙ্গলে কি করতে যাবেন? ধরতে বলেছি। ধরলাম, জঙ্গলে গেছি। এই, তুমি জঙ্গলে কি করতে যাবে? আপনি যে যেতে বললেন। যেতে বললে যেতে হবে। ধর, চুপচাপ শুয়ে থাকেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হুম। আপনি কলেজ বা স্কুল লাইফে প্রেম করেছেন? আমি অনেকটাই করেছি, সেখানে বেশ কয়েকটা বাচ্চা আছে। আরে না, আমি কোনো প্রেম করি নাই, তোমার মতোই কাউকে পাই নাই, পেলে প্রেম করতাম। পাগলটা। এসব গল্প আর ভালোবাসার মধ্যে দিয়ে 3 দিন পার হয়ে গেল। আজ সকালে মিমকে হসপিটালে নিয়ে যাব। আমরা বাসায় সবাই গেছি। মিমের আব্বু এসেছে। মিম প্রচণ্ড ভয় পেয়ে আছে। হসপিটালের বেডে মিমকে শুয়ে রাখা হয়েছে। আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। আমার খুব ভয় করছে, ওরা ইনজেকশন দেবে। দেখো, তোমার কিছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। মিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। সবাই খুব চিন্তায় আছে। দিয়া তো কান্না করছে। দেখ, এটা সামান্য অপারেশন, দেখবি মিম সুস্থ হয়ে যাবে। 2 ঘন্টা পর ডাক্তার বলল, অপারেশন সাকসেসফুল, রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চোখে ব্যান্ডেজ করে দিয়েছি, 2 দিন পর খুলে দেওয়া হবে, তখন সে সব কিছু দেখতে পাবে। ধন্যবাদ ডাক্তার। কিছুক্ষণ পর মিমকে বেডে শুয়ে দেওয়া হয়েছে। ঘণ্টাখানেক পর মিমের জ্ঞান ফিরে আসলো। চোখে ব্যান্ডেজ করা, আর 2 দিন পর মিম আমাকে দেখতে পাবে। ভাবি আবার দেখতে পাবে? আমি আমার আপুটাকে সবার আগে দেখবো। না, আমার ভাইয়াকে দেখো। না, আপুকেই দেখবো। তখন একটা ফোন আসলো অফিস থেকে। আমাকে একটা মিটিংয়ে যেতে হবে 4 দিনের জন্য, কিন্তু 2 দিন পর মিম দেখতে পারবে, আর আমাকে যেতে হবে 4 দিনের জন্য। আবার না গেলে খুব ক্ষতি হবে। আর মিমের অপারেশনের টাকার জন্য আমাকে যেতে হলো। কেউ তো যেতে দিচ্ছিল না। আজ 2 দিন পার হয়ে গেছে। মিমের চোখে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, কিন্তু নিয়তির কি খেলা, আমাকে মিম দেখতে পায়নি। আমি মিটিং শেষ করে খুব তাড়াতাড়ি আবার কুমিল্লা থেকে চলে আসলাম। মিমকে একদিন আগে এসে সারপ্রাইজ দেব। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তখন রাত 11টা বাজে। আমি সোজা হসপিটালে গেলাম। গিয়ে দেখি মিম সিনিয়র আপু বেডে শুয়ে আছে। আমি ডাক দিলেই মিম আমাকে দেখতে পাবে। আনন্দে পুলকিত হয়ে আমাকে অনেক ভালোবাসা নিয়ে মিমের কপালে আলতো করে চুমো দিয়ে ডাক দিলাম। সাথে সাথেই মিমের ঘুম ভেঙে গেছে। চোখ খুলতেই আরও একটা পাপ্পি দিলাম। সাথে সাথে মিম আমার গালে সজোরে একটা থাপ্পড় দিল। তুই এখানে কিভাবে আসলি? আমার সাথে অসভ্যতামি করছিস? দিয়া আপু, আমার কথাটা শোনো প্লিজ। তুই যাবি এখান থেকে? কলেজে বিরক্ত করছিস। এখন আমার খোঁজ পেলি কিভাবে তুই? মিমের মাথায় আঘাত লাগতে পারে, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম। মিম আমাকে ভুল বুঝলো, আমার কথা না শুনে এভাবে থাপ্পড় মারলো। মিমের হাতে রিং থাকার কারণে ঠোঁটটা কেটে গেছে, রক্ত আসে, তাতে আমার দুঃখ নেই। মিম আমার কথাটা শুনলো না, ভুল বুঝলো। ঠোঁট দিয়ে অনবরত রক্ত আসতে লাগলো।
আমি বাইরে হসপিটালে ব্রেঞ্চে বসে আছি। শুধু এইটুকুই চিন্তা মাথায় ঘুরপাক কাছে যে মিম আমার কথাটা শুনলো না। সারা রাত বসে থাকার কারণে একসময় সামান্য ঘুম আসলো। আমি মাথাটা নিচু করে একটু ঘুম দিলাম। সকালে মিমের ঘুম ভাঙলো, সে বাইরে আসলো, আমাকে দেখে রেগে গেল। কিন্তু আমার ঠোঁটের কোণে রক্তগুলোর দাগ এখনও রয়েছে, ঠোঁটটা ফুলে গেছে। আর যেভাবে রক্ত গড়িয়ে গেছে সেভাবে একটা রক্তের লাল দাগ পড়ে আছে। তুই এখনো যাসনি? আমি তোকে পুলিশে দেবো। আমার কথাটা তো শোনো। তখন মিম আরও একটা থাপ্পড় মারতে গেল, কিন্তু আমি ভয়ে হাতটা দিয়ে নিজেকে বাঁচানোর জন্য হাত ডাল বানালাম। আমি চলে যাচ্ছি। না, তোকে পুলিশে দেব। তোর জন্য আমার জীবনটা একটা সময় অন্ধকার হয়ে গেছিল, কিন্তু আমার স্বামী দেবদূত হয়ে এসেছে আমার সেই অভিশাপ থেকে মুক্ত করে দিতে। আমার কথাটা একটু শোনো প্লিজ। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। কলেজ লাইফে তুই আমার সাথে বিনা কারণে ঝগড়া করেছিস, আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিস, আর এখন আসছিস অসভ্যতামি করতে। তুই যা, তা না হলে আমি তোকে পুলিশে দেব। মিম যে আমার কোনো কথাই শুনছে না, ওকে কিভাবে বোঝাবো? আমি ওর স্বামী। আমি রাগ করে বাসায় চলে আসলাম। আজকে মিমকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। আমি মন খারাপ করে রুমে বসে আছি। সবাই মিমকে রিসিভ করতে গেছে হসপিটালে। সবাই অনেক খুশি মিম আবার দেখতে পাচ্ছে, কিন্তু মিম যে আমার কথাটা শুনলই না। কিছুক্ষণ পর দিয়ার চিৎকার শুনতে পেলাম, খুব আনন্দ করে চিৎকার দিচ্ছে। দিয়া মিমকে নিয়ে আমার রুমে আসলো। মিম আমাকে দেখে আবার রেগে গিয়ে, তুই আমার বাসা পর্যন্ত চলে এসেছিস, আজ তোকে আমি পুলিশেই দেব। ভাবি, কাকে পুলিশে দেবে? এটা ভাইয়া। দিয়ার কথা শুনে মিম দিয়া হা করে তাকিয়ে রইল। 1 সেকেন্ডও ডেট করলো না, সোজা ঝাঁপিয়ে পড়লো আমার বুকে। ওরে বাবারে, দরজাটা বন্ধ করার সময় নেই? দিয়া চলে গেল দরজা বন্ধ করে। মিম আমাকে নিজের সবটুকু দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। মিমের চোখ দিয়ে পানি চলে আসে, কিন্তু মিম আমাকে থাপ্পড় মারলো। সে এগোটার বসে আমি মিমকে ছাড়িয়ে দিলাম, কিন্তু মিম চুমুকের মতো লেগে আছে। অনেক চেষ্টার পর আমি মিমকে ছাড়িয়ে দিলাম। আপু, আমি ভুল করে চলে আসি, জানতাম না এটা আপনার রূপ। আমি রাগ করে বাইরে এসে বসলাম। ভালো লাগছে না কিছু। ছাদে চলে গেলাম। কি আর করবো, যে মেয়েটাকে এত ভালোবাসি আর সে মেয়েটা আমার কথা শুনলই না, আমাকে অপমান করলো। আমি বিষণ্ণ মন নিয়ে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি। তখন নিচ থেকে দিয়ার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। হয়তো ওর ভাবি দেখতে পাচ্ছে, তাই আনন্দে উল্লাস করছে। আমি ছাদের কোণে দাঁড়িয়ে পুরাতন কথাগুলো মনে করছি। সিনিয়র মিমের সাথে প্রেমের ঝগড়া, মেয়েটা প্রথম কিভাবে আমাকে তুই তুকারি করছিল, ওর আঙ্গুল নাড়িয়ে কথা বলার স্টাইলের কথা। পেছন থেকে দিয়ে এসে আমাকে বকতে লাগলো। তুই কি মানুষ নাকি অন্য কিছু? তুই মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস। ও মরে গেলে তুই তো খুব খুশি হবি বল? কেউ পরে তোকে জ্বালাতন করবে না। কেন, কি হয়েছে? তুই ভাবিকে ইগনোর করলি কেন? ভাবি তো তোকে চিনতে পারেনি, তাই বলে তুই ভাবিকে সরিয়ে দিবি? তুই বাবির হয়ে দালালি করতে আসিস? দালালি না, শোন, আমার ভাবির যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না আরফান। কেন, তোর ভাবির আবার কি করলো? যা গিয়ে দেখ। দিয়া চিল্লাচিল্লি করছিল। মিমের আবার কিছু হলো না তো? আমি দৌড়ে রুমে গেলাম। গিয়ে দেখি মিম কাঠের পাশে বসে কান্না করছে। এ কি, মিমের হাতে ওটা কিসের ওষুধ লাগানো? আমি পাশে গিয়ে বসে দেখি হাতটা পড়ে গেছে, বেশ খানিকটা পড়ে গেছে। এই, তোমার হাতে ওটা কিভাবে হলো? মিম আমাকে দেখে কান্নায় ভেঙে পড়লো। অতিরিক্ত কান্না করাচ্ছে, কান্নায় কথা বলতেই পারছে না। ফুপিয়ে ফুপিয়ে বলল, তোমার হাতে এটা কিভাবে হলো? এতখানি কিভাবে পুড়ে ফেললে? পেছন থেকে দিয়া বলে উঠল, বাতিতে হাত ধরেছিল, পুড়িয়ে ফেলছে। শুধু তোর জন্য হাতটা পুড়িয়ে ফেলেছে। এই পাগলি, কেন এমন করলে? কতখানি পুড়ে গেছে, ব্যথা লাগেনি? কেউ এমন করে? এই এই হাত দিয়ে দিয়ে আপনার গায়ে হাত তুলেছি। এই হাত আমি রাখতে চাই না, পুরো ছাই হয়ে যাক। কেন এমনটা করলাম? আপনার কথাটা কেন শুনলাম না? এই হাতটা কেউ এইভাবে পুড়িয়ে রাখে? আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি আপনাকে না বুঝে। মেয়েটা এত পরিমাণ কান্না করছে যে কান্নায় কথাই বলতে পারছে না। আমি সহ্য করতে পারলাম না আমার বউটার কান্না। আমি মিমকে নিজের বাহুডোরে মিশিয়ে নিলাম। আমি খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। মেয়েটা প্রচণ্ড কান্না করছে। সিনিয়র আপু, কান্নাটা থামাও। দেখো, যা হয়েছে সব বাদ দাও। আপু বলবেন না, বউ লাগে আপনার। মিম আমাকে ছেড়ে দিয়ে আমার সারা মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো, একদম পাগলের মতো করছে। এই, আস্তে, শান্ত হও। দেখো, এত বিচলিত হওয়ার কিছুই নেই। আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? বলুন না, ক্ষমা করে দিয়েছেন আমায়? না, করিনি। বলুন না, কি করলে আমাকে ক্ষমা করে দেবেন? কেন এভাবে হাত পোড়ালে? আর কোনোদিন করবে এমন? না। আরে পাগল, আমি তো শুধু অভিমান করেছিলাম, কিন্তু আমার অভিমান তো এক্ষুনি ভেঙে যেত। এইটা করলে কেন?
আমার পাগলটা কতখানি হাত ভরে গেছে। আমি ওর হাতটা ধরে আলতো করে হাতে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমার হাত ঠিক হয়ে গেছে। কিভাবে? এই যে আমার বরটা আমার হাতে ভালোবাসা দিয়ে দিয়েছে। আমি মিমের দিকে তাকালাম। মেয়েটার চোখ মুখ ফুলে গেছে কান্না করার কারণে। ও আমার দিকে সরে আসলো, এক হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আমার ঠোঁটের কোণে একটা পাপ্পি দিয়ে দিল যেখানে কেটে গিয়েছিল। আহ, কি ফিলিংস মায়েরি। কয়েকটা মিনিট পর ছেড়ে দিল, তখন দিয়ে এসে দরজায় করান আছে। আচ্ছা, আমি কি আসতে পারি? আরে দিয়াপু, তুমি আবার অনুমতি নিচ্ছ কেন? তোমার যখন ইচ্ছে তখন আসবে। আসা তো যাই, কিন্তু আপনারা যে বেশি পেকে গেছিস তাই না? ওই পুঁইশাকের ডেটা বেশি বকিস না তো। ওরে উচ্ছি রে, আমার দিকে আঙ্গুল তুলিস? আরে কে বে তুই যে তোর দিকে আঙুল তোলা যাবে না? খুব সাহস হচ্ছে তোর, তাই না? শোন, এখন আমার সাহস আরও বেশি হবে, কারণ আমি আর একা নই, আমার দল ভারী হয়েছে। কি আবার তোর দলে? আমি আর ভাবি আর তুই একা, সুতরাং তুই একা আমাদের সাথে লাগতে আসিস না। কি? মিম তোর দিকে? মোটেও না। শুনে দেখ মিম, তুমি কার সাপোর্টার? আমার দিয়াপুটার। আমি তোমার স্বামী। দিয়াপু আমার বোন, আর দিয়াপুর সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আপু যা বলবে তাই শুনতে হবে। যদি না শুনি? না শুনলে তোমার লস। মানে? এটাও কি বলতে হবে? আপনি কিছু বোঝেন না? না থাক, বুঝেছি। আর আমি তোর সব কথা শুনবো। আচ্ছা, নিচে চল, খেয়ে নেই। আমি, দিয়া, মিম, আম্মু সবাই একসাথে বসে খাবার খেলাম। মিমকে আম্মু খাইয়ে দিল। আমার ক্লান্ত লাগছিল, তাই রুমে এসে শুয়ে পড়লাম। হালকা ঘুম আসলো আমার। আমি দুপুরে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর অনুভব করতে পারলাম কেউ আমার উপর চেপে আছে। চোখ মেলে তাকিয়ে দেখে মিম আমার বুকের ওপর শুয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ওর চোখের পলকে পড়ছে না, একভাবেই তাকিয়ে আছে। আমি যে জেগে গেছি সেদিকে ওর খেয়ালই নেই। ওই পাগলি, কি দেখছে এমন করে? না, কিছু না। কিছুই না? না, আসলে আপনাকে দেখছিলাম। আমাকে দেখছিলে? তা কি দেখছিলে? দেখছিলাম আমার সোনা বরটা যে আমাকে এত ভালোবাসে, আমার এত কেয়ার করে। আচ্ছা, আমার বিকেলের একটা পাওনা ছিল, দিয়ে দাও। কি পাওনা? এত ভুলে যাও কিভাবে? জানো না প্রতি রাতে যেটা দাও? না, আজকে অনেকগুলো দিয়েছে, আর দিতে পারবো না। সেগুলো তো বোনাস পয়েন্ট, আর আসলটা এক্ষুনি দিতে হবে। আচ্ছা, কি দিতে হবে? আদর। কিভাবে দেয় আদর? কেন, তুমি জানো না? না তো, জানি না। আমাকে একটু শিখিয়ে দেবেন? দেখো, ঢং না দেখিয়ে চুপচাপ আদর দেবে। আপনি একটু শিখিয়ে দেন। না, তুমি দাও। আপনি একটু শিখিয়ে দেন না প্লিজ। আচ্ছা আসো, শিখিয়ে দিচ্ছি। আমি একটানে মিমকে আমার দিকে ঝুঁকিয়ে নিলাম। এখন মিমের ঠোঁটে আর আমার ঠোঁটের মধ্যে দূরত্ব মাত্র 1 ইঞ্চি। মিমের নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগছে। আমার নিঃশ্বাস যখন মিমের মুখে পড়ছে তখন মিম কেঁপে কেঁপে উঠছে। মিমের ঠোঁটটা কাঁপছে। আমি আলতো করে আমার ঠোঁটটা মিমের ঠোঁটে রাখলাম। মিম প্রচণ্ড কেঁপে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জানি না কতখানি ছিলাম। আমি ছেড়ে দিলাম। মিম লজ্জা পেয়ে আমার ওপর থেকে সরে গিয়ে এভাবে আদর করতে হয়। ভুলে গেছি। আচ্ছা, আপনার কাছে আসলে আমার হার্টবিটটা বেড়ে যায় কেন? কেমন কেমন লাগে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, কেন এমন হয়? এটা কেন হয় আবার? ভালোবাসার মানুষের কাছে আসলে তো এমনটাই হয়। খুব লজ্জা লাগে, আর দূরে গেলে বুকের বাপাশে ব্যথা করে। আমি তো শিখিয়ে দিলাম, এবার তুমি করো, দেখি কেমন পারো। না, আমার লজ্জা করছে। দেখো মিম, আমাকে রাগিয়ে দিও না, এক্ষুনি আদর দেবে। রাতে দেব, প্রমিস। না, এক্ষুনি দিতে হবে। দেখুন, রাতে দেই প্লিজ। রাতে অনেকটা দেব, অনেক। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। রাতে অনেকগুলো আদর দেব। মিম চলে গেল। মেয়েটা লজ্জা পেয়েছে। আমি শুয়ে শুয়ে আবেগ করতে লাগলাম। আহা, রাতে কত আদর পাবো। আচ্ছা আপনারা থাকেন, আমি আর একটু ঘুমাই, রাতে আবার আদর নিতে হবে। বাই, টাটা। তো আল্লাহ হাফেজ। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। আর সবাই ভালো থাকবেন।